আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি লাইভ সেশনে। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন এক্সেস মেডিকেল স্কুল কিন্তু এই করোনাকালীন সময়েও আমাদের মেডিকেল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে প্রায় 2000-এরও বেশি ভিডিওস, যেখানে ইনক্লুডেড আছে দেশের লিজেন্ডারি প্রফেসরদের ক্লাস। তার পাশাপাশি কিন্তু থেমে নেই আমাদের ক্যারিয়ার সেশন এবং ক্লিনিক্যাল সেশন। আজকে তেমন একটি স্পেশাল ক্যারিয়ার সেশন নিয়ে আমরা চলে এসেছি। আমাদের সবারই মোটামুটি এমবিবিএস কমপ্লিট করার পরে ক্যারিয়ার নিয়ে একটু কনফিউশন থাকে যে আমরা কোন দিকে যাব, আমরা বুঝে উঠতে পারি না। তো আজকে আমরা আলোচনা করব সেরকম ক্যারিয়ার সেশন নিয়ে, যার টপিক হচ্ছে ক্যারিয়ার স্কোপস অ্যাজ অ্যান রিসার্চার। আজকে এই অসাধারণ সেশনটিতে আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকবো আমি মাহিন রহমান সেতু, ভিডিও ক্লাস কোঅর্ডিনেটর অফ এক্সেস মেডিকেল স্কুল। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাজ আওয়ার মেন্টর ডক্টর তনিমা ইসলাম তৃষা আপু। আপু এমপিএইচ করছেন এবং আপু এমবিবিএস কমপ্লিট করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে আপু আমরা অনেক অনেক লাকি। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমি অনেক ভালো ফিল করছি আসলে, যদি আমার কিছু জার্নির ব্যাপার আমি যদি শেয়ার করে কারো উপকার করতে পারি, আমি নিজেও খুবই ফরচুনেট ফিল করব। অনেক ধন্যবাদ আপু। তো নতুন বছরের শুরুতে আপুর সাথে কিন্তু আমাদের প্রথম সেশন, তো সবার প্রথমে আপুকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং থ্যাংক ইউ। আপুর মুখ থেকে আপুর পরিচয়টা আমরা জানবো। আপু, যদি আপনি আপনার মুখ থেকে আমাদের পরিচয়টা দিতেন। অবশ্যই, আমি ডক্টর তনিমা ইসলাম তৃষা। আমি এখন বর্তমানে আছি নেদারল্যান্ডসে। আমি এমপিএইচ করছি। আমি এখানে ডাচ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একটা স্কলারশিপ নিয়ে এসেছি, এবং এর আগে আমি আইসিডিডিআরবি তে ছিলাম। আমি এখনো এমপ্লয়েড আইসিডিডিআরবি তে, এবং কারেন্টলি স্টাডি লিভে আছি। আমি রিসার্চ ফেলো হিসেবে ছিলাম আইসিডিডিআরবি তে, এবং তার আগে আমি মেডিকেল অফিসার হিসেবে ছিলাম রেড ক্রসের সাথে। এবং 2016 সালে আমি এমবিবিএস কমপ্লিট করি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে। তো এটাই ছিল শর্ট ইন্ট্রোডাকশন আমার পক্ষ থেকে। ধন্যবাদ আপু। আপু, তো প্রথমে আপনার কাছে জানতে চাই যে রিসার্চার হিসেবে আপনার যে ক্যারিয়ার শুরু করা, তো এইটা আপু আপনি কিভাবে আপনার মাথায় আসলো বা আপনি কেন ইচ্ছাটা করলেন, যদি আপনি আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন। অ্যাকচুয়ালি আমি যখন মেডিকেল কলেজে ছিলাম, আমার মনে হয় যে আমি খুবই কমই জানতাম যে আমি আসলে, টু বি অনেস্ট, আমি অ্যাকচুয়ালি একদমই জানতাম না যে হোয়াট ইজ পাবলিক হেলথ বা হোয়াট ইজ রিসার্চ। যে মেডিকেল কলেজ মানেই আমি ভাবতাম যে আমার ক্যারিয়ার মানেই হচ্ছে ক্লিনিক্যাল, এবং আমার সেবা সার্ভিস দিতে হবে 101 পেশেন্টকে। বাট তারপরে আমি যখন মনে হয় থার্ড বা ফোর্থ ইয়ারের দিকে আছি, তখন আমার কিছু সিনিয়র এবং আশেপাশের মানুষজনের বিভিন্ন অর্গানাইজেশনের জব, বিভিন্ন ইউনিভার্সিটি তাদের পোস্ট গ্রাজুয়েশন দেখে আমি ইট গট মি থিঙ্কিং যে আসলে এর বাইরে কি ধরনের ক্যারিয়ার আছে। এবং সবসময় আমি তখন আসলে খুবই সুপারফিশিয়ালি চিন্তা করি যে আমার মনে হতো যে ওকে, এই ক্যারিয়ারটাতে অনেক ট্রাভেল করা যায়, এবং অনেক মানে একটা ক্লিনিক্যাল যে চেম্বার, ওর বাইরে বের হয়ে একটা অন্যরকম একটা অবজারভেশন এর সুযোগ থাকে। পাবলিক পপুলেশন কিভাবে আসলে হেলথকে কিভাবে বিভিন্ন সেক্টর ইনফ্লুয়েন্স করে, এরকম একটা ব্রডার অ্যাসপেক্টের সাথে পরিচিত হওয়া যায়। তো ওই একটা ব্যাপারই আমাকে প্রথমে ইন্সপায়ার করে, পাবলিক হেলথ বা রিসার্চের দিকে আহ, আহ, আমাকে অ্যাট্রাক্ট করে। অনেক ধন্যবাদ আপু। তো আপু, আপনি হচ্ছে আমাদের জন্য যে গাইডলাইনটি নিয়ে এসেছেন, তো আপু আমরা সেশনটা শুরু করতে পারি তাহলে। ওকে। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে একটা ছোট্ট একটা স্লাইড শেয়ার করব। আম, প্রথমে আমি ইন্ট্রোডাকশন হিসেবে, আমার মনে হয় যে যেহেতু আমাদের এখন টার্গেট স্টুডেন্ট যারা মেডিকেল কলেজে পড়ছে, বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা, এবং এছাড়া যারা ইন্টার্নশিপ শেষ করে ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে অথবা ইন্টার্নশিপ করছে, তারাই মূলত আমাদের টার্গেট অডিয়েন্স। বাট আমার মনে হয় যে যে কেউই যে পাবলিক হেলথ কি বা রিসার্চের ক্যারিয়ারে মানে ফার্স্ট স্টেপটা কি,
ওই সিঁড়ির প্রথম ধাপ কি, এইগুলো নিয়ে চিন্তা করছে, তারা সবাই কম বেশি উপকৃত হতে পারে। তো আমি প্রথমেই যেই কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে চাই যে কিভাবে স্টুডেন্টরা চিন্তা করা শুরু করতে পারে এই ক্যারিয়ারটা নিয়ে। কারণ আমার মনে হয় যে একবার মানে আমার মনে হয় যে পাবলিক হেলথ বা রিসার্চ এই এরিয়াতে এতই ব্রড এবং ইট ক্যান গো এনিওয়্যার। তো প্রথম থেকে যে চিন্তা শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখন এই মুহূর্তে আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা সময়, বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন, বিকজ অফ দ্য টেকনোলজি। সবার হাতেই ফোন আছে, ইন্টারনেট আছে, এবং এটা খুবই ভালো একটা সময়। এবং যে সবাই অনেক অনেক আর্লি স্টেজ থেকেই আসলে চিন্তা করা শুরু করতে পারে। তো আমি প্রথমে বলবো যে যারা ব্যাচেলার করছি আমরা, সেটা মেডিকেল কলেজে হতে পারে, সেটা যে কোনো অন্য সাবজেক্টেও যদি কেউ ব্যাচেলার করে থাকে, তারাও অ্যাকচুয়ালি পাবলিক হেলথ বা রিসার্চ নিয়ে কিন্তু ক্যারিয়ার চিন্তা শুরু করতে পারে। ইটস নট অনলি ফর দ্য ডক্টরস। তো ফার্স্ট ফার্স্ট আমি যখন আমার মনে হয় যে আমি যখন মেডিকেল কলেজে ছিলাম, আমি কিছুই করিনি আসলে যে পাবলিক হেলথ ক্যারিয়ারে নিয়ে চিন্তা, যে আর্লি থিঙ্কিং যেটা বলে, আমি আসলে ওটা শুরুই করি ইন্টার্নশিপ ওই টাইমটাতে। তার আগেও যদি কেউ শুরু করতে চায়, আমার মনে হয় এটা খুবই পসিবল। তো ফার্স্ট যে ধাপটা হবে, আমি সবাইকে সাজেস্ট করব যে search online, all your questions are can be answered, like by your own search. You have to, যে কোনো কোয়েশ্চেন যদি কারো মাথায় থেকে, আমার প্রথমেই ফার্স্ট আমরা যাকে কোয়েশ্চেন করতে পারি সেটা হচ্ছে গুগল। তো বিভিন্ন ধরনের ওয়েজ আছে আসলে আমি এই ক্যারিয়ার স্কোপস নিয়ে আমি কি করতে পারি ভবিষ্যতে, এইগুলো সব অ্যান্সারই কিন্তু ইন্টারনেটে আছে। এছাড়া আমার মনে হয় যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক বা বিভিন্ন ভলেন্টারি ওয়ার্কের সাথে যদি সংযুক্ত হওয়া যায়, এবং যদি রিসার্চকে আমি আলাদা করে ক্যাটেগরাইজ করি, তাহলে সব থেকে প্রথমে যেটা আমার মনে হয়, মেডিকেল কলেজে পড়া অবস্থায় রিসার্চের সাথে সংযুক্ত হওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু আমি নিজে জানতাম না। তো আমাদের যারা প্রফেসরস আছে, তারা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চ কাজের সাথে সংযুক্ত থাকে। আমরা যদি পড়াশোনার বাইরেও তাদেরকে রিচ আউট করি, অবশ্যই ইন আ প্রফেশনাল ম্যানার, যে আমরা রিসার্চের সাথে যুক্ত হতে চাই, তাদের কোনো কাজে হেল্প লাগবে নাকি। তো এইভাবে কিন্তু আমরা রিসার্চের ব্যাপারের সাথে একটা ইন্ট্রোডাকশন সম্ভব। হয়তো তখনই পাবলিকেশন সম্ভব না, তখনই অনেক বড় কিছু সম্ভব না, বাট একটা ইন্ট্রোডাকশন সম্ভব। তারপর অবশ্যই আরো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যারা মেডিসিনে পড়ছি, তাদের কিন্তু মেডিকেল কলেজে অনেক অনেক কেসেস থাকে। তো কেস স্টাডি কিন্তু খুবই একটা শর্ট এবং একটা ইজি ওয়ে টু স্টার্ট ইউর ওন রিসার্চ। যে কোনো একটা কেস স্টাডি নিয়ে, একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে এবং তার ট্রিটমেন্ট নিয়ে এবং তার আউটকাম নিয়ে কিন্তু একটা ডকুমেন্টই একটা ওয়ান অফ আ কাইন্ড রিসার্চ। তো এটাও একটা অনেক ইজি ওয়ে, যেটা আমি আসলে জানতাম না আমার সময়, এবং আমার মনে হয় যেটা একটু কঠিনও, কারণ আমাদের মেডিকেল কলেজে এত প্রেশার থাকে যে আমাদের মানে আজকে আমাদের আইটেম ক্লিয়ার করে আগামীকাল আরেকটা আইটেম থাকে। তো এটার মধ্যে আসলে খুবই কঠিন, বাট আমার মনে হয় যে যদি চেষ্টা করা যায় তাহলে পসিবল। তারপরে আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই যে হোয়াট ইজ পাবলিক হেলথ এন্ড হাউ রিসার্চ ইজ ডিফারেন্ট দেন অর লাইক ডাজ নট কনফাইন ইন পাবলিক হেলথ। তো রিসার্চ আর পাবলিক হেলথ দুটো অবশ্যই আলাদা, বাট অবভিয়াসলি দে আর অলসো লিঙ্কড। তো রিসার্চ হতে পারে যে কোনো সাবজেক্টে, যে কোনো লাইক অল দ্য সাবজেক্টস দ্যাট আর ইন আওয়ার মেডিকেল কারিকুলাম, সেটা ফার্মাকোলজি হোক বা বায়োকেমিস্ট্রি হোক বা যে কোনো সাবজেক্ট নিয়ে রিসার্চ হতে পারে, যে কোনো ক্লিনিক্যাল সাবজেক্ট নিয়ে রিসার্চ হতে পারে। কিন্তু পাবলিক হেলথের এরিয়াটা হচ্ছে আরেকটু ডিফারেন্ট। তো পাবলিক হেলথেও আসলে ক্যারিয়ারের মধ্যে একটা হচ্ছে যে পাবলিক হেলথ রিসার্চ, কিন্তু এছাড়া পাবলিক হেলথে আরো অনেক জব অপরচুনিটিস থাকে, যেটা নিয়ে আমরা ডিটেলস একটু সামনে কথা বলবো। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে কি কি ক্যারিয়ার অপশনস থাকতে পারে পাবলিক হেলথে, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল। সো আমার মনে হয় যে আমরা যখন সামনে যাই, তারপরে আমরা এগুলো নিয়ে একটা একটা করে কথা বলি। তার আগে আমি একটা ছবি আমি জাস্ট সবার সাথে শেয়ার করতে চাই, যে কিভাবে রিসার্চ আর পাবলিক হেলথটাকে আলাদা করা যায়। তো আমরা যে একটা এই ছবিতে দেখতে পাচ্ছি যে তিনটা সার্কুলার অংশ, প্রোটেকশন, প্রমোশন আর প্রিভেনশন। তো এই তিনটা আসলে পাবলিক হেলথের তিনটা গোলস। তো এই পাবলিক হেলথ এত এত ব্রড একটা এরিয়া, যেখানে অনেক কিছু ইনভলভ।
কিন্তু প্রত্যেকটা এরিয়াতে কিন্তু রিসার্চের সুযোগ আছে। তো পাবলিক হেলথে যেরকম বিভিন্ন জব অপরচুনিটিস থাকে যে আমি প্রোগ্রামে যেতে পারি, আমি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে জব করতে পারি, আমি বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন পোস্টে জব করতে পারি। এছাড়া রিসার্চও কিন্তু সবগুলো অর্গানাইজেশনেরই একটা অংশ। এছাড়া আমি বিভিন্ন ইউনিভার্সিটিতেও রিসার্চ রিলেটেড জব করতে পারি, এবং টিচিং এর সাথেও রিসার্চ খুবই ইন্টার রিলেটেড। আমি শিওর যে আমাদের যারা যারা প্রফেসর আছে, যারা আমাদেরকে মেডিকেল কলেজে পড়িয়েছে, তাদের সবারই কিন্তু একটা রিসার্চ আলাদা একটা এরিয়া আছে কাজের, যে তাদের দে হ্যাভ টু ডু দ্য রিসার্চ বিকজ ইট ইজ ভেরি একাডেমিক। তারপরে আমি আসলে অনুরোধ করব আমাদের হোস্ট সেতুকে যে ও তাদের যদি তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করা শুরু করতে পারো, এবং তারপরে আমি আমার বাকি স্লাইড গুলার কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবো, কারণ আমার মনে হয় এগুলো একটু অ্যাডভান্স, এগুলো পরে আলোচনা করলে বেটার। সেতু। জি আপু। আপু আপনি তো বললেন যে আপনি মেডিকেল আফটার কমপ্লিশন করার পরে আপনার পাবলিক হেলথ বিষয়ে ইন্টারেস্ট জাগে। তো আপু আপনি এটাকে কেন ক্যারিয়ার হিসেবে নিলেন? এটা যদি কোনো স্টোরি থাকে বা আপনি কোনো ইন্সপিরেশন যদি থাকে। আমি যেটা প্রথমেই বললাম যে আমার ইন্সপিরেশনটা ওই সময় খুবই সুপারফিশিয়াল ছিল। হয়তো আমার যারা আমি বিভিন্ন মানুষকে যদি দূরের থেকে অবজার্ভ করেছি যে তাদের লাইফ বা তাদের যে তারা ট্রাভেল করছে, তারা বিভিন্ন সিচুয়েশনে যাচ্ছে, বিভিন্ন কন্ডিশনে যাচ্ছে, যেটা আমাদের মানে ডে টু ডে যে দেখা যে সিনারি, যে আম, একটা চেম্বারে বসে একটা রুগীকে সেবা দেওয়া, এই সিনের বাইরে একটা অনেক ব্রডার একটা অ্যাসপেক্টে যাচ্ছে তাদের। একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারের সুযোগ আছে, ট্রাভেল করার সুযোগ আছে, এই ধরনের সুপারফিশিয়াল একটা চিন্তা থেকে আমি প্রথমে ইন্সপায়ার্ড হই। কিন্তু পরবর্তীতে আমার মনে হয় আমি আরো সব থেকে বেশি ইন্সপায়ার্ড হয়েছি যখন আমি ইন্টার্নশিপের একদম লাস্ট টাইমে আমি মানে শেষ মান্থ যেটা, ওইখানে আমাদের একটা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট থেকে একটা সুযোগ থাকে যে আমরা রিফিউজি ক্যাম্পে আর কি ডিউটি করার জন্য যেতে পারি। তা ওইটা ছিল রেড ক্রসের সাথে একটা সুযোগ। তো আমার মনে হয় যে ওইখানেই আমি খুব বেশি ইন্সপায়ার্ড হই, কারণ আমার মনে হচ্ছিল যে ওইটা খুবই একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস সিচুয়েশন। অ্যান্ড সেখানে সেখানের কাজ মানে এটা খুবই ডিফারেন্ট আমার সব আইডিয়া থেকে, আমার সব নলেজ থেকে খুবই ডিফারেন্ট ছিল। এটা চ্যালেঞ্জিংও ছিল কিন্তু খুবই এনকারেজিংও ছিল। এবং এট দ্য সেম টাইম আই হ্যাড মেনি ইন্টারাকশনস উইথ ইন্টারন্যাশনাল সাম ইন্টারন্যাশনাল কলিগস, এবং তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবং মানে পুরো এনভায়রনমেন্টটাই ইট অ্যাকচুয়ালি আমাকে আরো অনেক বেশি লাইক আই ফেল্ট অ্যাট্রাকশন টু দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। তো আমার মনে হয় যে ইন্টার্নশিপের শেষ যে আমি একটা ফিল্ড ট্রিপে গিয়েছিলাম, ওইটা আমার জন্য সব থেকে বেশি একটা টার্নিং পয়েন্ট ছিল, যে আমি ডিটারমাইন্ড হই যে আমি পাবলিক হেলথ বা রিসার্চ এ ক্যারিয়ার করব। ইট ওয়াজ a lot more attractive for me. ধন্যবাদ আপু। আপু আপনি বর্তমানে নেদারল্যান্ডে আছেন। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো এমপিএইচ করছেন আপু। তো আপনার কাছে কি কি মনে হয় যে নেদারল্যান্ডে আফটার এমপিএইচডি কমপ্লিট করার পরে কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে, কি কি জব অপরচুনিটি আছে? ওকে, সো অ্যাকচুয়ালি এটা একটা বিগ জাম্প হয়ে গেল। আমি এর এর আগেও আসলে অনেকগুলা স্টেপ আছে যে আমি এমপিএইচডি করতে আসি, তার আগেও কিন্তু আমার একটা ক্যারিয়ার ছিল। আমি রিসার্চ ফেলো হিসেবে আইসিটি ডিআরবি তে ছিলাম, এবং সেখান থেকে আমার মাথায় কিন্তু কয়েকটা পয়েন্ট আসে, যদিও আমি নিজেও আমার ক্যারিয়ার খুব বেশি লং না। কিন্তু আমার যখন আমি অ্যাপ্লাই করি ওই সময় আমার মাস্টার্স অফ পাবলিক হেলথ চুজ করার মেইন মেইন মোটিভই ছিল যে আমি পাবলিক হেলথের পাবলিক হেলথ মাস্টার্স অফ পাবলিক হেলথ ইজ মোর অফ আ ব্রডার ফিল্ড, যেখানে আসলে পড়লে অনেকগুলো ডোরসই ওপেন হতে পারে। তো ওই ধরনের একটা চিন্তা থেকে আমি মাস্টার্স অফ পাবলিক হেলথ, এবং আমি আরো কয়েকটা সাবজেক্টই অ্যাপ্লাই করি যেখানে, বাট পরে আমি নেদারল্যান্ডসের এই মাস্টার্সটা চুজ করি। বাট সে তো সরি, তোমার কোয়েশ্চেনটা কি ছিল আরেকবার যদি রিপিট করো। আপু আমি জানতে চাচ্ছিলাম যে এমপিএইচডি কমপ্লিট করার পরে আপু কি কি জব অপরচুনিটি বা ক্যারিয়ার অপরচুনিটি আছে?
আচ্ছা, সো এমপিএইচটা কমপ্লিট করার পরে আমার মনে হয় যে জব অপরচুনিটিসটা অনেক অনেক ব্রডার, কারণ এমপিএইচ করার পরে কেউ প্রোগ্রামেও যেতে পারে। বিভিন্ন পাবলিক হেলথ প্রোগ্রাম বিভিন্ন পাবলিক হেলথ প্রোগ্রাম আছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে। যদিও বেশিরভাগ পাবলিক হেলথ প্রোগ্রামগুলা লোয়ার অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি ফোকাসড। সো এটাও মাথায় রাখতে হবে যে বেশিরভাগ পাবলিক হেলথ অর্গানাইজেশন গুলা থেকে যেই কাজগুলা বা যেই প্রজেক্ট গুলা আসে এগুলা কিন্তু বেশিরভাগই লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রি ফোকাস। তো সেই অর্গানাইজেশন গুলার প্রোগ্রাম গুলাতে কাজ করার অনেক সুযোগ আছে অ্যাজ আ পাবলিক হেলথ প্রফেশনাল। এছাড়াও এখানের মাস্টার্স অফ পাবলিক হেলথের একটা বড় পার্ট হচ্ছে রিসার্চ। সো রিসার্চে এই এক্সপিরিয়েন্স এর পরে অবশ্যই বিভিন্ন ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করার সুযোগ আছে ফর রিসার্চ পোস্ট, ফর টিচিং, ফর পিএইচডি। তো এটা ডিপেন্ড করে যে আর কি মাস্টার্স অফ পাবলিক হেলথ পড়ছে অথবা তার আগে তার যে ব্যাকগ্রাউন্ড এবং তার যে নিজের ইন্টারেস্ট এরিয়া সেই অনুযায়ী সে ডিসাইড করবে যে আমি কি প্রোগ্রামে যাব, আমি কি পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করব কোনো প্রোগ্রামে, আমি কি রিসার্চ যে কাজ করে আমি কি টিচিং বা পিএইচডি এইদিকে যাব, একাডেমিকের দিকে যাব, নাকি আমি মানে আমার এটা এটা ডিপেন্ড করে যে তার নিজের স্কিলস, তার নিজের ইন্টারেস্ট এবং তার নিজের ব্যাকগ্রাউন্ডের উপর। তো আমি যেখানে মাস্টার্স করছি ওখানে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ আসছে। কেউ হয়তো তার লং একটা ক্লিনিক্যাল ক্যারিয়ার আছে এবং সে তার দেশে ফিরে যে তার ক্লিনিক্যাল অর্গানাইজেশনের একটা অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ক্লিনিক্যাল পজিশনের জন্যই আবার যুক্ত হবে। কেউ হয়তো এসেছে যে তার অর্গানাইজেশন একটা তার বিভিন্ন মাল্টিপল এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলার সাথে, সে ওখানে ফিরে যে আবার হয়তো বা কোনো সিনিয়র পোস্টে জয়েন করবে। আবার অনেকেই আছে যে তারা একদম খুব বেশি এক্সপেরিয়েন্সড না, তারা হয়তো তাদের তাদের ওয়েটা আরো ওপেন, তারা হয়তো এখান থেকে শুরু করতে পারে, হয়তো পিএইচডি করবে, একাডেমিক্স এর দিকে যাবে, হয়তো কোনো রিসার্চ জবে অ্যাপ্লাই করবে। সো অপরচুনিটিস অনেক অনেক ব্রড। এই এমপিএইচটা এরকমই একটা সাবজেক্ট যে একটু ব্রড একটা অপরচুনিটি প্রোভাইড করে। জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু পরবর্তীতে জানতে চাই যে আপু আপনি তো নেদারল্যান্ডে আছেন, তো আপু ওখানে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি এক্সপিরিয়েন্স দরকার আছে? মানে জব এক্সপিরিয়েন্স কি মাস্ট লাগবে এরকম কিছু, বা কোনো অ্যানালাইটিক্যাল স্কিল দরকার আছে কিনা, বা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে আপু, এই জিনিসগুলো যদি আপনি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, তো আমার এই তোমার যে কোয়েশ্চেনটা এটা আসলে আমি যে প্রথমে আমার স্লাইডে দেখাই যে কিভাবে একজন ক্যারিয়ার নিয়ে চিন্তা করা শুরু করতে পারে, এটার সাথেও খুবই ইন্টার রিলেটেড। তো এটা বেশ আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই একটু ডিটেলসে, যে আই উইশ যে আমি অনেক আগে থেকেই একটু প্রিপেয়ার করতাম নিজেকে। আমি প্রিপেয়ার করা শুরু করি অনেক দেরিতে এই বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য। তো এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা যদিও এটার জন্য একটা 1-2 মাসের একটা ওরা অ্যাপ্লিকেশন ওপেন করে, তারপরে তার মধ্যেই অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এই প্রিপারেশনটা কিন্তু অনেক লং। তো আমি যখন অ্যাপ্লাই করি তার 2 বছর আগে থেকে, কিন্তু 2 বছর ঠিক না বাট 1 বছর আগে থেকে আমি সবসময় অনলাইনে সার্চ করতাম যে কোন কোন আমার 2-3টা টার্গেট কান্ট্রি ছিল। আহ, আমি নেদারল্যান্ডস, সুইডেন আর ইউকে, এই 3টা দেশ নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম। তো এই 3টা দেশের আমি বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি বা যেখানে পাবলিক হেলথ ফোকাসড ইউনিভার্সিটি, তো সেই ইউনিভার্সিটি গুলার ওয়েবসাইটে যে আমি সবসময় নিয়মিত দেখতাম যে তারা কখন অ্যাপ্লিকেশন ওপেন করে এবং তাদের ওয়েবসাইটে ক্লিয়ারলি লেখা থাকে যে তারা কি চায় অ্যাপ্লিকেন্টের মধ্যে। সো ওইভাবে নিজের সিভি বা নিজের রেজুমেটাকে প্রিপেয়ার করা। এবং এটা অবশ্যই ওভারনাইট পসিবল না। আমি যদি তাদেরকে আমি যদি কোনো ইউনিভার্সিটিতে দেখাইও যে আমি মাত্র 1 মাস ধরে কিছু করেছি, ইট ইজ নট ইমপ্রেসিভ। সো যে কোনো প্রিপারেশন, যে কোনো কাজ, আমি যদি কোনো এক্সপিরিয়েন্স দেখাতে চাই, আমি যদি কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি দেখাতে চাই, আমি যদি কোনো আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখাতে চাই, তো ইট হ্যাজ টু বি লাইক ডিউরিং সাম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম, যেটা কনভিনসিং এবং যেটা শো রিফ্লেক্ট করে যে আমি আসলে খুব
মানে খুব ভলাটাইল না এই ব্যাপারগুলো আমার সাথে। I have spent some sufficient time and invested some sufficient time and energy behind those work, তখনই এগুলা কনভিন্সিং। সো যত আগে থেকে শুরু করা যায়, যত আগে থেকে শুরু করা যায় ততই ভালো। কি শুরু করা যায় সেটা হচ্ছে যে কোনো সোশ্যাল ওয়ার্ক বা ভলান্টিয়ার অ্যাক্টিভিটি, যেটা সরি যেটা আমি যার জন্য যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব সেই সাবজেক্টের সাথে রিলেটেড। যে কোনো জব, যেই যেই আমি যে সাবজেক্টের সাথে অ্যাপ্লাই করব সেই সাবজেক্টের সাথে রিলেটেড কোনো ক্যারিয়ার। সো এভরিথিং হ্যাজ টু বি রিলেটেড, মানে যত বেশি আর কি আমি আমার ক্যারিয়ারটাকে ফোকাসড আর আমার স্টেপস গুলাকে ক্লিয়ারলি দেখাতে পারি যে দিস আর দ্য স্টেপস দ্যাট আই ওয়েন্ট থ্রু, আর ততই আর কি আমার প্রোফাইল, আমার রেজুমে কনভিন্সিং হয়। সো ফর এক্সাম্পল আমি বলবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কম বেশি একই রকম রিকোয়ারমেন্টস থাকে, কিন্তু কিছু 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 কান্ট্রির আমার মনে হয় যে একটু ডিফারেন্স আছে। কম বেশি একই, লাইক 70% একই ওরা রেজিউমে চায়, বাট 30% ডিফার করে। যেমন ইউকে তে আমি খেয়াল করেছি যে ওরা একাডেমিক এক্সেলেন্সটাকে খুবই প্রায়োরিটি দেয়। যদি যেমন মেডিকেল কলেজ যদি অনার্স থাকে বা বা ভালো স্কোর, ভালো মার্কস থাকে, তারপরে যদি যারা ব্যাচেলার করছে অন্য কোনো সাবজেক্টে তাদের যদি এরকম ফার্স্ট ক্লাস থাকে, তাইলে এটা আরো বেশি প্রায়োরিটি পায়, তাদের ট্রান্সক্রিপ্ট আরো বেশি প্রায়োরিটি পায়। আর আমি খেয়াল করেছি যে সুইডেন এবং নেদারল্যান্ডসে দে আর মোর লাইক জব 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 ক্যারিয়ার এক্সপেরিয়েন্স ফোকাস। তো আমি সুইডিশ ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করি তখনও আমি নোটিস করেছি যে ওখানেও ওরা মিড ক্যারিয়ার বা ক্যারিয়ার কিছু এক্সপেরিয়েন্স আছে এরকম অ্যাপ্লিকেন্টদেরকেই বেশি প্রায়োরিটি দেয়। আবার নেদারল্যান্ডসেও সেম, তারা মিড ক্যারিয়ার প্রফেশনালদের জন্য আমি যে সাবজেক্টটাতে অ্যাপ্লাই করেছি এবং যে স্কলারশিপটাতে অ্যাপ্লাই করেছি দুইটাতেই ক্যারিয়ার অ্যাটলিস্ট 2 বা 3 বছরের একটা ক্যারিয়ার এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি ছিল, বাট এটা সব ইউনিভার্সিটির জন্য না। সো আমি হয়তো সব ইউনিভার্সিটির কথা বলতে পারবো না, বাট যে কেউই যে ইন্টারেস্টেড কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, তার উচিত যে অ্যাটলিস্ট 5-6টা ইউনিভার্সিটিকে প্রথমে টার্গেট করা এবং তাদের ওয়েবসাইটে যে খুব ভালো মতো পড়া যে তারা অ্যাকচুয়ালি কি কি দেখতে চাচ্ছে এবং সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করা। এবং ইট উইল টেক 2 to 3 ইয়ার্স অ্যাট লিস্ট। খুব শর্টকাট নাই কোনো কিছুরই। বাট হ্যাঁ, যদি আমি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে পারি, স্টুডেন্ট লাইফ থেকে যদি আমি কোনো রিসার্চ ওয়ার্কের সাথে আমি ইনভলভ হয়ে যাই, যদি স্টুডেন্ট লাইফ থেকে যদি আমি কোনো ভলেন্টারি ওয়ার্কের সাথে ইনভলভ হয়ে যাই, তাহলে তো খুবই ভালো। তাইলে হয়তো বা ব্যাচেলার শেষ করে বা এমবিবিএস শেষ করেই আমার রেজিউমে অলরেডি রেডি। আমার আমার এক্সপেরিয়েন্সও আছে, আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও আছে যেটা এটার সাথে লিঙ্ক করে। সো you will save your own time. জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু, আপনি তো স্কলারশিপ পেয়েছেন, তো সেক্ষেত্রে আমরা যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারি আপু? আমার মনে হয় যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই সুযোগ পাওয়া, যেটা আমি এখন বর্ণনা করলাম সেটার সাথে খুবই রিলেটেড। তো স্কলারশিপও অ্যাকচুয়ালি বিভিন্ন স্কলারশিপের বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে। ফর এক্সাম্পল, বাট সবই কম বেশি যে আমার কিছু এক্সপেরিয়েন্স আমার দেখাতেই হবে, সেটা ভলেন্টারি হোক বা আমার জব এক্সপেরিয়েন্স হোক, এবং সেই এক্সপেরিয়েন্সটা আমি যে সাবজেক্টের সাথে যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছি সেই সাবজেক্টের সাথে রিলেটেড হতে হবে। ফর এক্সাম্পল, আমি যেহেতু মাস্টার্স অফ পাবলিক হেলথের জন্য অ্যাপ্লাই করেছি, আমার যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল পূর্বের, যে আমার কোনো ভলেন্টারি ওয়ার্ক যদি থাকে বা আমার জব এক্সপিরিয়েন্স যেগুলো থাকে বা আমার রিসার্চ রিলেটেড, সবই ছিল পাবলিক হেলথ রিলেটেড। তো সেগুলাই আমার কিন্তু ওখানে উল্লেখ করতে হয়েছে আমার 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 অ্যাপ্লিকেশনে। এবং এছাড়াও রেকমেন্ডেশন লেটার দরকার হয়, সেটা হচ্ছে আমি আমার মেডিকেল কলেজের প্রফেসর থেকে আমি সেটা নিই, এবং আমি যেখানে জব করতাম আইসিডিডিআরবি সেখানে আমার সুপারভাইজার থেকে আমি নিই। তো এটা ডিপেন্ড করে যে নর্মালি 2 জন থেকে 3 জন প্রফেসরের হয়তো বা
রেকমেন্ডেশন লাগতে পারে। তো অবশ্যই সেই র্যাপোর্টটাও বিল্ড আপ করতে হবে। যখন আমি স্টুডেন্ট লাইফে আছি তখন থেকে আমার সেই র্যাপোর্ট বিল্ড আপ করতে হবে, এবং এটা ইট ইট সার্ভস বোথ পারপাস। আমি হয়তো প্রফেসর, আমার ইউনিভার্সিটি বা আমার মেডিকেল কলেজের প্রফেসর কে রিচ করে তার রিসার্চ ওয়ার্ক বা তার কোনো কাজের সাথে সংযুক্ত হতে পারি, সেটাও এক্সপেরিয়েন্স হিসেবেও কাজ করবে, আবার সেটা একটা র্যাপোর্ট বিল্ড আপ হিসেবেও কাজ করবে, যার উপর ভিত্তি করে সে হয়তো আমাকে পরবর্তীতে রেকমেন্ডেশন দিতেও রাজি হবে, এবং এগুলো খুবই ভ্যালুয়েবল, খুবই ভ্যালুয়েবল। এটা স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করা অ্যাকচুয়ালি পসিবল। অ্যান্ড নেদারল্যান্ডসের যে স্কলারশিপে আমি এসেছি, এটা ডাচ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একটা স্কলারশিপ। এছাড়াও নেদারল্যান্ডস একই ইউনিভার্সিটির একই সাবজেক্টে পড়ার জন্য আরো 2-3 ধরনের স্কলারশিপ আছে। একটা এই ইউনিভার্সিটির নিজের ফান্ডও আছে, এটা তো অ্যাপ্লাই করা যায়, এটা শুধু টিউশন ফি বিয়ার করবে। আর আমি যেই ডাচ মিনিস্ট্রির যেই স্কলারশিপে এসেছি ওটা টিউশন ফিও বিয়ার করে, প্লাস আমাকে অ্যালাউন্সও দেওয়া হয় প্রত্যেক মাসে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্কলারশিপ আছে, যেটা এটাও এই ইউনিভার্সিটির এবং এই নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি এবং এই সাবজেক্টের জন্য। সেখানেও একটা বিগ অ্যামাউন্ট অফ অ্যালাউন্স দেওয়া হয় এবং টিউশন ফিও দেওয়া হয়। তো এইগুলা আসলে আমি নিজেও যখন আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি তখনই কিনা আমার সামনে এসেছে, যখন আমি প্রথমে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সময় ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায় যে কি কি ফান্ডিং অপরচুনিটি আছে বা কি কি স্কলারশিপ অপরচুনিটি আছে। তখন তার পরের স্টেপ হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লাই করা। যদিও তার পরের স্টেপ, তারপরে আমার মনে হয় যে প্রিপারেশনটা কিন্তু অনেক লম্বা। সো আমি যদি মনে করি যে আমি 2 বছর পরে অ্যাপ্লাই করব, আমার এখনই সার্চ করা শুরু করতে হবে, আমার এখনই ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলাতে যে দেখতে হবে কি কি ওদের ফান্ডিং অপরচুনিটি আছে, সেই ফান্ডিং অপরচুনিটির ওয়েবসাইটে যে দেখতে হবে যে ওরা আসলে কি কি ধরনের অ্যাপ্লিকেন্ট চায়, এবং কি কি অ্যাপ্লিকেন্টদের, কোন অ্যাপ্লিকেন্টদেরকে ওরা প্রায়োরিটি দিবে, বা আসলে সেটা সেটা আমার প্রোফাইল আসলে কতটা রিলেট করে, বা আমি কিভাবে আমার যদি আসলে সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে বা ওই স্কলারশিপ পাওয়ার ইচ্ছা থাকে, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি। তো এটা কিনা একটা লং একটা প্রসেস। জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু, পরবর্তীতে জানতে চাই যে আপনি বললেন যে অনলাইনে আপনি অনেক সার্চ করেছেন এই বিষয়গুলোতে। তো আপু, এর জন্য কি কোনো রিসার্চ ওয়েবসাইট আছে, মানে স্পেসিফিক কোনো সাইট আছে, নাকি আপনি র্যান্ডমলি সার্চ করতেন? না, র্যান্ডমলি সার্চ করলে আমার মনে হয় যে ওই সাইট তে যাওয়া যায়। যেমন ফর এক্সাম্পল, আমি জানি না আমার স্ক্রিন শেয়ার করতে পারবো নাকি আমি, যদি আমি আপু, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। ওকে, ওকে, সো ফর এক্সাম্পল যদি আমি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, সো আমি যদি এখন এখানে জাস্ট টাইপ করি যে হাউ টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ ইন ফর এক্সাম্পল সুইডেন ফর এমপিএইচ, ফার্স্টেই কিন্তু কয়েকটা এখানে ওয়েবসাইট আসে। আমি এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইট হচ্ছে, যদি আমি এখানে প্রত্যেকটা কান্ট্রির জন্য কিনা আলাদা আলাদা ওয়েবসাইট, আমি সব ইনফরমেশন এক জায়গায় পাওয়া যায় এরকম ওয়েবসাইটের নাম জানি না, যদি থাকে তাহলে খুবই ভালো, বাট আমি জানি না। তো এটা একটা যেমন সুইডেনে যদি আমি পড়তে চাই, এটার জন্য studyinSweden.se একটা খুবই ভালো ওয়েবসাইট, আর একটা আছে si.se। তো এই দুইটা খুবই, আমার মনে হয় যে আমি এই দুইটা থেকেই সব ইনফরমেশন পেয়েছি সুইডেনে যখন অ্যাপ্লাই করি। সো এখানে সবই ইনফরমেশন থাকে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান, যে আমার মনে হয় যে এমপিএইচ রিলেটেড যে এসআই স্কলারশিপ। সো এখানে সব ধরনের ইনফরমেশন থাকবে যদি সুইডেনে কেউ অ্যাপ্লাই করতে চায়। সো আমি দেখতে পারি যে আমার কান্ট্রি এলিজিবল নাকি, তারপরে অ্যাপ্লিকেশন, এর আগের পুরানো অ্যাপ্লিকেশন গুলাও থাকে, এই লিঙ্ক গুলাতে গেলে পাওয়া যায়। সো এই লিঙ্ক গুলাতে যেয়ে কিন্তু আমি অ্যাপ্লিকেশনে কি কি আসলে রিকোয়ারমেন্ট সবই আমি জানতে পারি, যে ওয়ার্ক ক্রাইটেরিয়া গুলা দেওয়া থাকে। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে,
তো সব এই যে এখানে এই ক্রাইটেরিয়াতে গুলাতে গেলেই কিন্তু সবই পাওয়া যায়। ইটস নট দ্যাট হার্ড, জাস্ট একটু সময় ইনভেস্ট করতে হবে। তারপর যদি আমি ফর এক্সাম্পল নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে চাই, তাহলে স্টাডি ইন হল্যান্ড। এখানে কিন্তু সব ধরনের অ্যাটলিস্ট নেদারল্যান্ডস এর জন্য যেই যে স্কলারশিপ গুলো আছে এই ব্যাপারে কিন্তু জানা যায়। তো এখানে কিছু কিছু ইউনিভার্সিটি আছে। তো আমি যেটা আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা আসলে আমার জানা মতে ওয়ান ওয়ে, একটা খুব শর্টকাট নেই, মানে ইউ হ্যাভ টু ডু ইউর ওন রিসার্চ। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আমি দেখেছি যে যেখানে কিন্তু এই স্কলারশিপ গুলো নিয়ে আলোচনা হয়। আমি যখন নেদারল্যান্ডসে আসি তার আগে এরকম স্টুডেন্টস স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ইন নেদারল্যান্ডস এরকম ধরনের অনেক একটা গ্রুপ ছিল, এবং আরেকটা ছিল যে সুইডেন রিলেটেড। তো ফেসবুকে জাস্ট টাইপ করেও কিন্তু এরকম অনেক গ্রুপ পাওয়া যায়, সেই গ্রুপে যদি আপনি অ্যাডেড হন সেখানেরও অনেক আলোচনা দেখে কিন্তু আইডিয়াটা অনেক বাড়ে। এছাড়াও আরেকটা ওয়ে হচ্ছে যে আমাদের যারা সিনিয়র বা আমি যদি দেখে থাকি যে কেউ এই ক্যারিয়ারটা এখন এক্সপেরিয়েন্স করছে, যে ক্যারিয়ারটা আমি চাই বা অ্যাটলিস্ট ক্যারিয়ারটার ব্যাপারে জানতে চাই, আমি কিন্তু তাকেও ডিরেক্টলি রিচ আউট করতে পারি। তো এটা আমি মনে করি যে আমি আমি যা যা আমি অ্যাচিভ করেছি আমি নিজে কখনোই আমার নিজের রিসার্চের উপর ডিপেন্ড করে অ্যাচিভ করেছি এটা আমি বলতে পারবো না। আই অলওয়েজ গট আ লট অফ হেল্প ফ্রম মাই সিনিয়র্স। তাদেরকে আমি অনেক বিরক্ত করেছি, যদিও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ হ্যাভ টু understand that all the seniors have very busy schedule, so খুবই প্রফেশনালি খুবই নাইস ওয়েতে তাদেরকে রিচ আউট করা এবং তাদের সময় মতো হয়তো একটা সময় পাওয়া যে এবং সেই সময় তাদের সাথে ডিসকাস করা যে কি করা যায়, এটাও একটা ওয়ে। সো বিভিন্ন ফার্স্ট ফার্স্ট ওয়ে অবশ্যই আমার স্লাইডের স্ক্রিনটা যদি আমি আরেকবার একটু শেয়ার করি, যে ফার্স্ট ওয়ে ফার্স্ট স্টেপটা হচ্ছে look online for opportunities for post graduation in different universities। আর আরেকটা হচ্ছে যে এটা জব অপরচুনিটিস বা ভলেন্টিয়ার অপরচুনিটিসও কিন্তু অনলাইনে খুঁজলে পাওয়া যায়। এবং অবভিয়াসলি আমরা যখন বিভিন্ন ভলেন্টিয়ার জব অপরচুনিটির কথা চিন্তা করতাম আমাদের মেডিকেল কলেজ লাইফে, অবশ্যই শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, শেয়ার উইথ ইউর সিনিয়র যে আমি ইন্টারেস্টেড এরকম একটা ক্যারিয়ার প্ল্যান করার। আমার মনে হয় যে কেউ না কেউ কিছু না কিছু ব্যাপারে জানে এবং দে উইল ইনফর্ম ইউ। সেটা না হলে জাস্ট ডু অন সার্চ অনলাইন, ফেসবুকে সার্চ করে অনেক ইনফরমেশন পাওয়া যায়, গুগলে সার্চ করে অনেক ইনফরমেশন পাওয়া যায়। সো স্টার্ট লুকিং, কিপ লুকিং, এন্ড একটা সময় অবশ্যই অনেক ইনফরমেশন এটা মানে অনেক প্রথমে আমি নিজে অনেক কনফিউশনের মধ্যে দিয়ে যেতাম যে কি করা উচিত, ফার্স্ট স্টেপ কি হবে, বা অনেক কনফিডেন্স কাজ করতো না, বাট আস্তে আস্তে ইউ উইল গেট মোর মোর এন্ড মোর আইডিয়াস। জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু, আপনি কি প্রেজেন্টেশনটা কন্টিনিউ করবেন? তারপর তাহলে পরে আমরা কোশ্চেন গুলো করি, না না, নেক্সট কোশ্চেন। ইটস ওকে, আমার প্রেজেন্টেশনে আর কোনো কন্টেন্ট নাই, ওইটুকুই ছিল আর কি। সম্পূর্ণ প্রবলেম। আপু, পরবর্তীতে জানতে চাই যে ডব্লিউএইচও আর আদার ফেমাস যেগুলো অর্গানাইজেশন আছে, আপু সেখানে অ্যাজ এ পাবলিক হেলথ রিসার্চার কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে আপু? জব অপরচুনিটি ওকে কেমন? ওকে, সো যেই ফেমাস অর্গানাইজেশন গুলার নাম তুমি বলে, ডাব্লিউএইচও, এছাড়া রেড ক্রস এবং আইএমও, তারপর আমার মনে হচ্ছে যেই বিগ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে সেই জব অপরচুনিটি গুলো দেশেও আছে এবং বিদেশেও আছে। বাংলাদেশেও এই সবগুলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ব্রাঞ্চ আছে, তো যেগুলো আসলে মোর রিচেবল, যেগুলো আমরা আমাদের মেডিকেল কলেজ পাশ করার পরেই কিন্তু আমার মনে হয় যে এখানে কিন্তু ইনভলভমেন্ট পসিবল। যদি প্রথমে জবও না পাওয়া যায়, ভলেন্টারি অ্যাক্টিভিটি দিয়েও কিন্তু বা ইন্টার্নশিপ দিয়েও কিন্তু ইনভলভমেন্ট পসিবল। সো আমি সাজেস্ট করব যে কেউ না বসে থাকতে বা চিন্তা না করতে বেশি। যদি কারো মনে হয় যে আমি এই ফিল্ডে যেতে চাই, তো স্টার্ট
your involvement, সেটা ভলেন্টারি অ্যাক্টিভিটির মাধ্যমে হোক, ইন্টার্নশিপের মাধ্যমে হোক বা জবের মাধ্যমে হোক, এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলার কিন্তু অনেকগুলা ব্রাঞ্চ বাংলাদেশেই আছে, এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন এর আশেপাশের শহর, এবং অবভিয়াসলি এখন যেহেতু বিকজ অফ দ্য ইনফ্লাক্স অফ দ্য রিফিউজি ইন কক্সবাজার এরিয়া, ওই জায়গাটাও কিন্তু অনেক জব অপরচুনিটি। সো আমার মনে হয় যে বসে না থেকে কারো শুরু করা উচিত কাজ, কারণ এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আইডিয়াও বাড়ে, এটাও শিওর হওয়া যায় যে আমি আসলে এই ফিল্ডে থাকতে চাই নাকি, এবং এর পরের স্টেপ গুলোও কিন্তু ওইখানকার কলিগসদের সাথে ইনভলভমেন্টের মাধ্যমে আরো অনেক বেশি জানা যায়। এট দ্য সেম টাইম তোমার প্রোফাইল বা তোমার রেজিউমেটাও আরো বেশি এনরিচড হচ্ছে বাই ইউর এক্সপেরিয়েন্সেস। এটা একটা ওয়ে। আর এছাড়া হচ্ছে যদি কেউ ইন্টারন্যাশনালি বাইরে যদি জব করতে চায়, সেটারও আমার মনে হয় যে ওই লোকাল অর্গানাইজেশন গুলাতে জব দিয়ে শুরু করেও সম্ভব। আরেকটা ব্যাপার আরেকভাবে হচ্ছে যে এমপিএইচ করে বা বাইরে কোনো পোস্ট গ্রাজুয়েশনের মাধ্যমেও কিন্তু ইউ ক্যান বি ইনভলভ উইথ দ্য নেটওয়ার্ক, বিকজ ওখানেও বিভিন্ন অর্গানাইজেশনের অনেক যারা অলরেডি জব হোল্ডার্স তারা কিন্তু ওখানে মাস্টার্স করতে আসতে পারে বা পিএইচডি করতে আসতে পারে, ইউ ক্যান গেট ইন দ্যাট নেটওয়ার্ক, you can and you can get more ideas, and even after the post graduation I think it's your profile becomes more eligible for those kind of jobs, and you can look online এবং অনেকগুলো জব অপরচুনিটির ওয়েবসাইট আছে এই অর্গানাইজেশন গুলাতে স্পেশালি কাজ করার জন্য। তো হয়তোবা একদম অনেক ভালো পোস্টে বা একদম খুবই ভালো পোস্টে অপরচুনিটি পাওয়ার জন্য খুব ভালো একটা অনেক লং একটা এক্সপেরিয়েন্স এবং ভালো এক্সেলেন্ট ক্যারিয়ার দরকার। তো এটাও অনেক কোনো শর্টকাট নেই, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, বাট স্টার্ট with whatever resources you have around you, সেটা হচ্ছে তুমি যেখানে থাকো বা যে তোমার আশেপাশে যে অপরচুনিটি আছে সেগুলো দিয়ে শুরু করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ আমার মনে হয় পসিবল। জি আপু, অনেক ধন্যবাদ। আপু, রিসার্চার হতে গেলে কিন্তু আপু একটা হ্যাবিট থাকা লাগে যে ডেটা কালেক্ট করা। এটা আসলে আমরা অনেকেই বুঝি না বা ঠিক মতো করতে পারি না যে কিভাবে করতে হয়। তো আপু, এই হ্যাবিটটা কতটুকু ইউজফুল? আমার মনে হয় যে রিসার্চের তো একটা পার্ট ডেটা কালেকশন, ইটস নট অল অফ ইট, বাট অবশ্যই একটা স্টার্ট। আমার মনে হয় যে মেডিকেল কলেজে যারা আছে তাদের বিশেষ করে খুব ভালো, অনেক বড় সুযোগ কিন্তু, যে বিকজ তার মেডিকেল কলেজে দেয়ার আর কেসেস, তো কেস স্টাডি থেকেই কিন্তু একটা রিসার্চ, এই কেস স্টাডিটাই হচ্ছে ওয়ান অফ আ কাইন্ড অফ রিসার্চ। তো আমি কিন্তু জানতাম না, আমি যদি আগে থেকে জানতাম যে আচ্ছা এইটাই এই কেসেস দিয়েই রিসার্চ করা পসিবল, তাহলে অবশ্যই আমি আমি অনেক আর্লি শুরু করতে পারতাম। তো আমি সবাইকে অ্যাডভাইস করব যে যখনই কেউ আই মিন কোনো এক্সপেরিয়েন্সে যাচ্ছে, যেমন বা কোনো দেখা গেল সেটা ওয়ার্ডে ভিজিট হতে পারে, বা জাস্ট গেট ইন টাচ উইথ ইউর প্রফেসর, ইউর টিচার, ইউর সিনিয়র্স, যে আমি তাদের কেস হিস্ট্রি নিতে পারি নাকি, অ্যান্ড ইউ ক্যান গেট আই এম শিওর যে অ্যাক্সেস পাওয়াটা খুবই ইজি আমাদের ডেটাবেস গুলাতে, আমাদের পেশেন্টের যে ডেটাবেস গুলা থাকে আমাদের হসপিটালে, সো সেইগুলা দিয়েও কিন্তু ইউ ক্যান গেট আ লট অফ ডেটা। এবং এই ডেটাগুলা দিয়ে তুমি যদি কোনো কাজ করতে চাও, তোমার মাথায় যদি থাকে যে আমি আই ডোন্ট নো, আমি প্রেগনেন্ট ওমেনদের বয়স এবং তাদের প্রেগনেন্সি আউটকাম নিয়ে একটা রিসার্চ করতে চাই, বা কোনো রিসার্চ আছে নাকি আমি এটা নিয়ে সার্চ করতে চাই, তো এটা ইউ ক্যান অ্যাকচুয়ালি গো টু ইউর গাইনোকোলজি ওয়ার্ড অ্যান্ড ইউ টক টু ইউর টিচার, অ্যান্ড সেই ডেটাগুলো যদি তুমি পাও সেটা নিয়ে জাস্ট রিচ আউট to somebody who is doing who already have a career in research, যেমন তাদের সাথে কিন্তু কোলাবোরেট করে তুমি নিজে একটা রিসার্চ প্রজেক্ট করতে পারো, এবং ইট ইজ গোয়িং টু বি ভলেন্টারি এবং এটার জন্য হয়তো অনেক সময় এবং অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু বাট ইট স্টিল ইজ পসিবল। সো অলওয়েজ থিঙ্ক যে যে কোনো যে এই হসপিটাল বা ক্লিনিক্যাল ফিল্ড কিন্তু একটা অনেক বড় একটা অপরচুনিটি টু গেট অ্যাক্সেস টু লাইক বিগ ডেটাবেস, এবং এই ডেটাগুলো দিয়ে কিন্তু কাজ করা সম্ভব। বাট আমি যখন আমার মেডিকেল কলেজে ছিলাম আই ডিড নট হ্যাভ এনি আইডিয়া। তো পেশেন্টস হিস্ট্রি, পেশেন্টের সব
ট্রিটমেন্ট প্রোটোকল সবকিছু যে ডকুমেন্ট গুলো সেটা একটা বড় ডেটাবেস হিসেবে কাজ করে যদি কেউ ক্লিনিক্যাল কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চায়। এছাড়াও গেট ইন টাচ উইথ ইউর প্রফেসর, তাদেরও নিশ্চয়ই আরো অনেক কোলাবোরেশন চলতে থাকে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে। সেই সেক্ষেত্রেও কিন্তু তুমি ইনভলভ হতে পারো। এবং আমার মনে আছে যে আমি যখন রিফিউজি ক্যাম্পে আমি যখন সার্ভিস করতে যাই, তখন আমার মনে হয় যে আমি নিজেও হয়তো যার যে পেশেন্ট অ্যাটেন্ড করছিলাম তাদের সবার একটা হিস্ট্রি নিয়ে আমি নিজেও একটা রিসার্চ করতে পারতাম। এখন আই হ্যাভ বিট অফ নলেজ অ্যান্ড স্কিল, কিন্তু তখন আমার কোনো নলেজ ছিল না, সো আমি ফোর্সই করতে পারতাম না যে আমি কি করব এই হিস্ট্রি নিয়ে। বাট আমার মনে হয় যে এই জিনিসটা আগে থেকে একটু যদি কেউ অনলাইনে বা কোনো সিনিয়রের সাথে একটু কোলাবোরেট করে যদি কেউ নিজে নিজে না ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে পারে, বিকজ আমার মনে হয় না যে ওই বয়সে বা ওই সময় আসলে ইন্ডিপেন্ডেন্টলি কিছু চিন্তা করার স্কিল কারো থাকে। সো গেট ইন টাচ উইথ দ্য সিনিয়র্স হু আর অলরেডি ইনভলভ ইন রিসার্চ ওয়ার্ক, তাদের সাথে কোলাবোরেট করা, এবং ইউ ক্যান প্রোভাইড দ্য ডেটা অফ ইউর হসপিটাল অ্যান্ড দে ক্যান লিড ইউ টু মেক আ রিসার্চ প্রজেক্ট আউট অফ ইট। ইট ইজ পসিবল, কিন্তু এটা হয়তো বা তখন আমার কাছে খুবই ইম্পসিবল অ্যাম্বিশিয়াস মনে হতো, বাট মানে এখন সবাই অনেক অ্যাডভান্সড, তোমরা অনেক অ্যাডভান্সড, সো আমার মনে হয় যেটা পসিবল। অনেক অনেক ধন্যবাদ আপু। চলে যাবে দর্শকদের প্রশ্নের দিকে। আপু একজন জানতে চেয়েছেন যে যারা কেবল এমবিবিএস কমপ্লিট করেছেন, যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট যারা, তারা আপু যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে তাদের কি কি দরকার আছে, মানে কি কি কোয়ালিটি দরকার, এবং সেটা একাডেমিক কেমন ভ্যালু করে, যেহেতু আমাদের কিন্তু কোনো পাবলিক হেলথ এর সাথে কোনো সম্পর্ক তেমন একটা থাকে না আপু। তো এই ক্ষেত্রে যদি আপনি হুম আমাদের হুম কোনো হুম গাইডলাইন দিতেন যে এই জিনিসগুলো দরকার আছে। ফার্স্ট গাইডলাইন আমার হবে যে ইউনিভার্সিটি আগে থেকে সিলেক্ট করা, যে আমি কোন দেশের কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যেতে চাই, অ্যান্ড স্কলারশিপ কামস আফটার দ্যাট। আমার আগে ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, যেটা আমার মনে হয় পাওয়াটা রিলেটিভলি ইজি। কারো যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে, কেউ যদি এমবিবিএস পাশ করে, আমার মনে হয় যে তারা অলরেডি এলিজিবল টু গেট a chance in the masters of public health। এটা অলরেডি ইট মেক্স ইউ এলিজিবল যদি কারো এমবিবিএস থাকে। বাট ইউনিভার্সিটি চান্স পাওয়াটা আমার মনে হয় রিলেটিভলি ইজি, কিন্তু স্কলারশিপটা যেহেতু একটু কঠিন এবং সেখানে সেটা অনেক কম্পিটিটিভ, বিকজ সব অনেক ভালো ভালো স্টুডেন্ট এবং ক্যারিয়ার আছে এরকম মানুষ কম্পিট করছে। তো আমার মনে হয় যে আমি কতটা নিজেকে বেটারলি অ্যালাইনড দেখাতে পারি, যে আমি মাস্টার্স অফ পাবলিক হেলথের জন্য আম, আমি অ্যাপ্লাই করছি, তো ওই রিলেটেড আমার প্রিভিয়াস যদি কোনো কোর্স করা থাকে, যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, যদি কোনো ভলেন্টারি অ্যাক্টিভিটি থাকে, ইভেন আমরা যে কমিউনিটি মেডিসিনে আমরা যে ফিল্ড ট্রিপে যাই, আমাদের ইভেন আমার মনে আছে গাইনোকোলজি, লাইক ইন্টার্নশিপের গাইনোকোলজি রোটেশনের সময় আমাদের আরেকটা আমরা কমিউনিটি ট্রিপে গিয়েছিলাম আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে। তো ওই এক্সপেরিয়েন্স গুলাও কিন্তু পাবলিক হেলথ রিলেটেড এক্সপেরিয়েন্স, তো ওইগুলো যদি আমরা তখন একটা আমাদের ডকুমেন্টেশন রাখি যে আমরা এক্সপেরিয়েন্স গুলা আমরা করেছি, এবং ওখান থেকে আমাদের অ্যাক্টিভিটি গুলা যদি আমরা এখানে আমাদের রেজুমেতে দেখাতে পারি, দ্যাট অলসো ওয়ার্কস। কিন্তু মেবি ওগুলো অনেক বড় বা লং কিছু না। তো লম্বা কিছু যতই আমি আমার যে এক্সপেরিয়েন্সই আমি একটু সময়ের দেখাবো, যে আমার 6 মান্থস 1 ইয়ার বা 2 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ মোর কনভিনসিং। কারণ সেটা দেখায় যে আমার একটা কাজের প্রতি কমিটমেন্ট, বা আমি একটা সাফিসিয়েন্ট টাইম ইনভেস্ট করেছি। শুধু জাস্ট এমনি একটু একটা ট্রিপ করেছি বা একটা ফিল্ড ভিজিট করেছি, এটা থেকে আমার মনে হয় যে একটু লং টাইমের কোন এক্সপিরিয়েন্স অবশ্যই অনেক ভ্যালুয়েবল। তো যারা ইন্টার্নশিপ করেছে বা যারা আমার আমার মনে হয় যে প্রথম কাজ হবে ভলেন্টারিলি হলেও, যদি জব নাও পসিবল হয়, কারণ জব ফিল্ড ইজ নট ভেরি ইজি, রাইট? এটা অবভিয়াসলি অনেক কম্পিটিশন থাকে। আহ, তো যদি জব নাও পসিবল হয়, ভলেন্টারি অ্যাক্টিভিটিস, যে কোনো পাবলিক হেলথ রিলেটেড ভলেন্টারি অ্যাক্টিভিটিস, তারপর internship is, I think, easy to get in any organization, any research institute, even ভলেন্টারিলি। কিন্তু প্রফেসরদের সাথে বা যারা অলরেডি বিভিন্ন রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত, তাদেরকেও কিন্তু ভলেন্টারিলি হেল্প করে রিসার্চ, এটাও কিন্তু রিসার্চে অ্যাসিস্ট করা। সো ইট অলসো মেক্স ইউর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মেবি নট
employed in a employed way, but it's also an experience in research. তো এই ধরনের কোনো আমার মনে হয় যে বসে না থেকে যতটা প্রোডাক্টিভ হওয়া সম্ভব এই ফিল্ডে, সেটা voluntarily just reach out to people and ask them professionally obviously যে if there is a way যে আমি ইনভলভ হতে পারি তাদের রিসার্চ ওয়ার্কে অথবা পাবলিক হেলথ কোনো প্রোগ্রামে, বা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ইন্টার্নশিপ অফার করে সেগুলোতে যদি আমি ইনভলভ হতে পারি। আবার যদি আর কোনো জব অপরচুনিটিস থাকে সেই জবটাও যদি পাবলিক হেলথ রিলেটেড হয়, এছাড়া যদি আমাদের কোনো পাবলিকেশন আমরা করতে পারি, তো দিস অল ক্যান রিয়েলি বি ভেরি হেল্পফুল আমাদের প্রোফাইলে। আমরা যেই অ্যাপ্লিকেশনটা জমা দিব সেখানে যে সেক্টর সেকশন থাকে যে এক্সপেরিয়েন্স, সেখানে আমরা অবশ্যই এটা অ্যাড করতে পারি, which will make our application look very good. কিন্তু তারপরেও প্রত্যেকটা স্কলারশিপের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। যেমন সুইডিশ যে স্কলারশিপটা, সেখানে অ্যাটলিস্ট 3000 ঘন্টা না 2000 ঘন্টার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হয়। সো মেক শিওর যে এটা এটা আমার আছে, বা আমি এই জিনিসটা আমার করতে হবে। যদি আমি নেদারল্যান্ডসের স্কলারশিপ গুলো দেখি, ওখানেরও বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে রিগার্ডিং জব এক্সপিরিয়েন্স, এবং ইউকের যে স্কলারশিপ গুলো সেগুলোরও বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে রিগার্ডিং জব এক্সপিরিয়েন্স। বাট তো এই জব এক্সপিরিয়েন্স গুলা যে শুধু জব অ্যাজ ইন এমপ্লয়মেন্ট হতে হবে তাই না, আমরা ভলেন্টারিলিও বিভিন্ন অ্যাক্টিভিটি করে সেই এক্সপিরিয়েন্স গুলা গেইন করে কিন্তু দেখাতে পারি। সো ইট রিয়েলি ডিপেন্ডস, প্রত্যেকটা স্কলারশিপেরই ডিফারেন্স থাকে, বাট মোর অর লেস আমি যেটা সাজেস্ট করবো যে জাস্ট গেট ইনভলভ ইন এনি ভলেন্টারি অ্যাক্টিভিটি, ইন্টার্নশিপ, জব, যেটারই অপরচুনিটি পাওয়া যায়, জাস্ট গেট ইনভলভ, ইট উইল গিভ ইউ মোর আইডিয়া এবং এক্সপিরিয়েন্সও হতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা আমি যেটা বলবো যে আমি শুধু আমি ইউকের স্কলারশিপ গুলোতে দেখেছি যে, স্কলারশিপ ঠিক না, ইউকের ইউনিভার্সিটি গুলোতে দেখেছি যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা রেজাল্ট, যেটা আমাদের এমবিবিএস এর রেজাল্ট, ওইটার উপরেও তারা একটু ফোকাসড। সো যদি আমাদের এমবিবিএস এর রেজাল্টের স্কোরটা যদি বেটার হয়, তাহলে সেখানেও চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। বাট এটা সব ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল না। এন্ড অবশ্য আরেকটা জিনিস হচ্ছে আইএলটিএসটাও ইম্পর্টেন্ট। জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু, পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশে কি কি স্কোপ আছে আপু ক্যারিয়ার করা? কারণ বাংলাদেশের মতো দেশে কিন্তু আপু শুধুমাত্র ক্লিনিক্যাল সাইটে একটু বেশি ফোকাস করা হয়, রিসার্চের দিকে কিন্তু খুব বেশি আপু যাওয়া হয় না। তো আপু সেই ক্ষেত্রে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশে কি কি স্কোপ আছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে স্কোপ ব্যাপারটা কি, যে আমি একটু আসলে এটা আনফরচুনেট যে আমাদের মেডিকেল কারিকুলামে রিসার্চটাকে আগে আগে আমাদের সাথে ইন্ট্রোডিউস করা হয় না। যদি এটা করা হতো তাইলে কিন্তু সবাই অনেক ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করা শুরু করতো, এবং রিসার্চ কিন্তু মানে লং ডিস্টেন্স থেকে যে কোনো অবস্থাতেই করা যায়। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ আ জব ফর টু ডু রিসার্চ, কিন্তু আমরা আসলে জানি না বলে এই অ্যাপ্রোচ গুলা করতে পারি না। বাট এটা আনফরচুনেট যে মেডিকেল কলেজে আমাদের পাবলিক হেলথ বা রিসার্চ নিয়ে ইনাফ আলোচনা হয় না। তো বাট আমার মনে হয় যে আমি এখন জানি যে বাংলাদেশের বিভিন্ন অনেক অর্গানাইজেশন আছে, অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে, শুধু আইসিডিডিআরবি না, এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিএসএমএমইউ, ডিএমসি, এগুলোতে কিন্তু কন্টিনিউয়াস অনেক রিসার্চ প্রজেক্ট হচ্ছে, এবং সেগুলো শুধু ক্লিনিক্যাল রিলেটেডই না, পাবলিক হেলথ সাবজেক্টেরই অনেক অনেক রিসার্চ হচ্ছে। এবং ইভেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, নিপসম, এগুলোতেও অনেক অনেক রিসার্চ হয়, এবং দে রিয়েলি নিড পিপলস হেল্প, কারণ একজন দুইজন মিলে কিন্তু রিসার্চ করা যায় না। সো ভলেন্টারি অ্যাক্টিভিটির অ্যাটলিস্ট অনেক সুযোগ আছে, ইউ জাস্ট হ্যাভ টু নো দ্য নেটওয়ার্ক যে কারা করছে, এবং সেখানে রিচ আউট করা এবং ইনভলভ হওয়া। তো আমার মনে হয় যে যদি চোখ কান খোলা রাখা যায় এবং সার্চ করা যায় এবং রিচ আউট করা যায়, এন্ড পিপল নো যে তুমি খুবই ইন্টারেস্টেড এইগুলাতে, দে উইল সামডে ইউ উইল গেট অ্যান অপরচুনিটি টু বি ইনভলভ ইন দ্য রিসার্চ ওয়ার্ক। এবং আমার মনে হয় ফার্স্ট হচ্ছে যে আমি যেটা প্রথমেই বলেছি যে আমার যা যা আশেপাশে রিসোর্স আছে সেটা দিয়ে আমার শুরু করতে হবে। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন আমার নেটওয়ার্কই হচ্ছে আমার যারা আমার
স্টুডেন্টস, আমার সিনিয়র এবং আমার টিচার, এরা হচ্ছে আমার ফার্স্ট নেটওয়ার্ক। সো আমি অবশ্যই রিচ আউট করবো আমার প্রফেসর বা আমার টিচারের কাছে যে আমি ইন্টারেস্টেড, এবং যদি কোনো ভাবে সম্ভব প্লিজ ইনভলভ মি ইন দ্য ওয়ার্ক। অ্যান্ড যদি কেউ অফার করে যে হেল্প, আমি যদি এজ এ স্টুডেন্ট আমি যদি সিরিয়াস থাকি এবং আমি যদি প্যাশনেট থাকি, আমি যদি আসলেই হেল্প অফার করি, অবশ্যই আমাকে আমার টিচার অপরচুনিটি দিবে। এবং এটা জাস্ট অপরচুনিটি না, এটা তাদেরও তো হেল্প হয় যদি আমরা ভলেন্টারিলি কাজ করে দিই। এটাতে সবারই আমার মনে হয় যে এটা না পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট হয়তো চোখ কান খোলা রেখে আমাদেরকে সেই নেটওয়ার্ক গুলা খুঁজে বের করতে হবে, and we have to get involved in those collaborations. জি আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু পরবর্তীতে চলে যাচ্ছি যে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক ওয়ার্ক আওয়ার থাকে, মানে এক্সপিরিয়েন্স চাই। তো যদি এরকম স্পেসিফিক ওয়ার্ক আওয়ার থাকে আপু, তাহলে সেক্ষেত্রে যদি কোনো যদি কোনো স্টুডেন্ট, সে যদি হচ্ছে কোনো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কলেজ রিলেটেড যে অ্যাসোসিয়েশন থাকে, সেখানে যদি আপু কাজ করে, সে তো ভলেন্টারিলি কাজ করছে আপু। তো সেই ক্ষেত্রে সেটা কি কাউন্ট করা হবে, বা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি যেগুলো বললেন সেগুলো আপু কেমন ভ্যালু করে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, সব স্কলারশিপ গুলো একরকম না। তো যেমন আমার যেটা মনে আছে যে এসআই স্কলারশিপ এরকম ছিল যে আলাদা আলাদা সেকশন ছিল, যে আমি একটা পেইড জব, পেইড জবে 1000 ঘন্টা বা 2000 ঘন্টা আমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা খুবই পার্টিকুলার। এবং সেই যেখানে আমার এক্সপিরিয়েন্স আছে সেই সেই জব অর্গানাইজেশনের এইচআর এর কিন্তু আমার ভেরিফিকেশন লাগবে। সো আর আরেকটা আছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেখানে হয়তো আমার কোনো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভমেন্ট, সেগুলো আমি অ্যাড করতে পারি। আরো কিছু আছে যে লিডারশিপ অ্যাক্টিভিটি। সো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যদি আমি কাজ করে থাকি এবং আমার কিছু লিডারশিপ এক্সপিরিয়েন্স আছে ওখানে করা, যে আমি একটা টিমকে লিড করেছি, আমি হয়তো বা একটা ফান্ড রেইজের সময় আমি ওয়ান অফ দ্য লাইক ফোর ফ্রন্টে ছিলাম, এই ধরনের লিডারশিপ, যে আমি অন্যদেরকে মোটিভেট করেছি বা আমি একটা অর্গানাইজ করেছি একটা টিম, এই ধরনের কাজগুলোও কিন্তু লিডারশিপ অ্যাক্টিভিটি। তো সেখানে হয়তো এটা অ্যাড করা যেতে পারে। বাট যখন এরকম স্পেসিফিক্যালি পেইড জবের জন্য আওয়ার্স চেয়ে থাকে কোনো স্কলারশিপ, তাইলে হয়তো ওইটা ওইটা শুধু পেইড জবের বা এমপ্লয়েড আমি এরকম একটা জবই দেখাতে হবে। কিন্তু এটা শুধু হয়তো এসআই স্কলারশিপের জন্য ডিফারেন্ট, মানে এটা অ্যাপ্লিকেবল হতে পারে। আমি আরো এরকম অনেক স্কলারশিপ দেখেছি যেগুলো উইচ আর ভেরি গুড স্কলারশিপস, এবং দ্য ফান্ডিং ইজ রিয়েলি গুড, কিন্তু এরকম স্পেসিফিক পেইড জবের জন্য এক্সপিরিয়েন্স চাচ্ছে এরকম না। যে কোনো এক্সপিরিয়েন্সই আমি কাজের এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারি। সেখানে আমার অবশ্যই সেকশনে আমার উল্লেখ করতে হবে, বা ওখানেই সেকশনে বলে দিবে যে এটা ভলেন্টারি ছিল নাকি এটা এমপ্লয়েড বা পেইড ছিল, অথবা কি ধরনের আমার অ্যাক্টিভিটি গুলা কি ছিল আমার ওই কাজে। তো সেখানে যদি আমার অ্যাক্টিভিটি গুলা রিলেভেন্ট থাকে, লিডারশিপ অ্যাক্টিভিটি থাকে, অবভিয়াসলি এটা অনেকে এনরিচ করে প্রোফাইল। বাট দেন अगेन প্রত্যেকটা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে। সো ইউ হ্যাভ টু লুক ওয়ান বাই ওয়ান যে ওরা আসলে এক্স্যাক্টলি কি চাচ্ছে। জি আপু, অনেক ধন্যবাদ। আপু, যেটা পরবর্তীতে জানতে চাইবো আপনার কাছে, যে বাংলাদেশে কিন্তু এরকম সুযোগ আছে যে গভর্নমেন্ট থেকে যদি কোনো স্টুডেন্ট অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়, তাকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় আপু। তো এটা কি কোনো এক্সট্রা ভ্যালু ক্যারি করে আপু? এক্সট্রা ভ্যালু বলতে মানে আপু, এটা কি হচ্ছে ক্যারিয়ার করার ক্ষেত্রে বা হচ্ছে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হেল্প করবে? ওয়েল, গভর্নমেন্ট স্কলারশিপ গুলা তো আমি আসলে এই ব্যাপারে খুব বেশি জানি না। যেমন আমি দেখেছি বিসিএস করার পরেও কিন্তু কেউ পাবলিক হেলথ ফিল্ডে আসতে পারে, তাই না? আইপিএইচ এ, আইপিএইচ এ, তারপর আইডিসিআর, তারপর এছাড়া আরো অনেক পাবলিক হেলথ সেক্টর আছে আমাদের গভর্নমেন্ট অফ বাংলাদেশের, যেটা মিনিস্ট্রি অফ হেলথ এর সেক্টর। এবং সেখানে কিন্তু পাবলিক হেলথ রিলেটেড অনেক অপরচুনিটি আছে। সো অনেকে বিসিএস কমপ্লিট করেও কিন্তু এখানে আসে। এবং এরকম কিন্তু আমার নিজেরও একজন, আমরা যখন স্কলারশিপটা পাই, আমার সাথে একজন ভাইয়া ছিল, উনি কিন্তু বিসিএস ক্যাডার এবং উনি গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হেলথে ছিলেন। এবং
বাট আরেকজন এখন আমাদের সাথে আরেকজন আমাদের কলিগ আছে বাংলাদেশেরই, উনি হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের, বাট উনি নিউট্রিশনে পড়াশোনা করেছেন এবং উনি কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এখানে এসেছে। তো তাদের পাথওয়েটা আমি হয়তো জানি না, কিন্তু অবশ্যই গভর্নমেন্ট বিসিএস দিয়ে গভর্নমেন্ট জব করেও কিন্তু অনেক অপরচুনিটি আছে। বাংলাদেশ গভর্নমেন্টের থেকে স্কলারশিপ পাওয়ারও চান্স আছে, এবং বাইরের অনেকগুলা ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে বিভিন্ন অন্যান্য দেশের গভর্নমেন্ট, যাদের বাংলাদেশের গভর্নমেন্টের সাথে অনেকগুলা চুক্তি থাকে, সেই ধরনের স্কলারশিপেও কিন্তু বাইরে যাওয়ার সুযোগ আছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, বা আর পাবলিক হেলথেও ফার্দার ক্যারিয়ার করার সুযোগ আছে। সো ইট ইজ নট অনলি লিমিটেড টু আউটসাইড অফ বিসিএস অর গভর্নমেন্ট জব, মিনিস্ট্রি অফ হেলথ এর যে জব গুলো বা যে কোনো গভর্নমেন্ট রিলেটেড জবে সামনে যেও বিভিন্ন স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দরভাবে আপনি এক্সপ্লেইন করেছেন। আশা করি আমাদের দর্শক তার উত্তরটি পেয়ে গেছেন। আপু, পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট আপু, আপনি যেহেতু নেদারল্যান্ডে আছেন, তো সেক্ষেত্রে আপু লাইফস্টাইল কেমন অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট? ওয়েল, আমি তো অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসেবে আছি নেদারল্যান্ডসে এখন, যেহেতু আমি আমার মাস্টার্স করছি এই মুহূর্তে। আর অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় যে আমার লাইফস্টাইল অবশ্যই জাস্ট লাইক অ্যানাদার স্টুডেন্ট ইন নেদারল্যান্ডস। আমি এখনো নেদারল্যান্ডসে আমার জব ক্যারিয়ার এর এক্সপিরিয়েন্সও বলতে পারবো না, কারণ আমি একজন স্টুডেন্ট এখানে। বাট এখানে আমি দেখেছি যে যারা পাবলিক হেলথ বা রিসার্চে জব করছে, জাস্ট লাইক এনি আদার জব, it is comfortable, and it actually takes like requires a lot of traveling, lot of teamwork. তো এগুলো হয়তো একটু ডিফারেন্ট, যদি ক্লিনিক্যাল এর কথা বলি তার থেকে হয়তো একটু একটু ডিফারেন্ট, কিন্তু তারপরেও মোর অর লেস যে কোনো অন্য দেশের যেই লাইফস্টাইল ওই রকমই আর কি আমি দেখেছি। ভেরি ভেরি লাইক জেনারেল, আই শুডেন্ট কমেন্ট অন দ্যাট, কারণ আমি একজন স্টুডেন্ট হিসেবে আছি। এবং অ্যাজ এ স্টুডেন্ট আমি বলবো যে আমি যথেষ্ট কমফোর্টেবল, এবং আই রিয়েলি লাইক এভরিথিং অ্যাবাউট নেদারল্যান্ড, কারণ খুবই সুন্দর একটা দেশ। এবং এই দেশের লাইক এডুকেশন সিস্টেম ওয়ান অফ ওয়ার্ল্ডস টপ মোস্ট, অফ ওয়ান অফ ওয়ার্ল্ডস টপ মোস্ট কোয়ালিটি, এবং কোয়ালিটির দিক থেকে ও খুবই ভালো। এট দ্য সেম টাইম আমার মনে হয় যে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে আমার বিভিন্ন ইন্টারন্যাশনাল কলিগদের সাথে আমার যে পরিচয় বা আমার যে নেটওয়ার্কিংটা তৈরি হচ্ছে, এটা আমার জন্য খুবই হেল্পফুল। জাস্ট নট জাস্ট নট বিকজ অফ মাই ক্যারিয়ার, আমার মনে হয় পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এটা খুবই দরকার। কারণ আমরা যখন একভাবে বাংলাদেশে আছি, আমি কিন্তু বাংলাদেশের সবার যে অধিকাংশ যে মাইন্ডসেট, যে একটা ফ্লো, যে একটা ওয়ার্ক ডাইনামিক, যে একটা প্রফেশনালিজম বা ওয়ার্ক এথিক, সেখান থেকে কিন্তু এইখানে কিন্তু আমি বিভিন্ন অনেক পারসেপশন পাচ্ছি, অনেক ডিফারেন্ট পারসেপশন পাচ্ছি। এক একজন এক একটা দেশ থেকে এসেছে এবং তাদের হেলথ সিস্টেম সম্বন্ধে আমি জানতে পারছি, তারপরে তাদের বিভিন্ন প্রফেশনাল ওয়েজ অফ ওয়ার্কিং ও জানতে পারছি। তো আমার অনেক, এবং এখানকার যে টিচাররা, তাদের বিভিন্ন এক্সপেরিয়েন্সের থেকেও কিন্তু আমি উপকৃত হচ্ছি। সো আমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমি আরো অনেক ওয়ার্ক অপরচুনিটি নিয়ে জানতে পারছি। এবং লিভিং ইন নেদারল্যান্ড ইন ইটসেলফ ইজ আ ভেরি নাইস opportunity, because you will live on your own, you can this is a very nice personal development opportunity as well, apart from career opportunity. So আমি বলবো যে I'm very happy here. তো I don't know if that answers your question. জি আপু, এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আপু, একজন জানতে চাচ্ছেন যে আপনি আইএলটিএস এর কথা বললেন যে আইএলটিএস করে ওখানে যেতে হবে, তো সেক্ষেত্রে অনলি আইএলটিএস ইজ এনাফ অর হচ্ছে নেদারল্যান্ডের ভাষা শেখারও কোনো বিষয় আছে? না, এই কোর্সটা ইংলিশে, সো এখানে ভাষা শেখার কোনো ব্যাপার নেই। যদি এটাও ডিপেন্ড করে যে আমি কোন কোর্সে অ্যাপ্লাই করছি। নর্মালি মাস্টার্স অফ পাবলিক হেলথ গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ডিজাইনড, এবং এখানে ভাষা, ওই দেশের ভাষা শেখার কোনো ব্যাপার থাকে না। যদি বাই দ্য ওয়ে, যদি আমি এখানে ফার্দার ক্যারিয়ার করতে চাই, সেটা ক্লিনিক্যালে হোক আর পাবলিক হেলথে হোক, তখন হয়তো অবশ্যই আমার দেখেছি যে ইউরোপে একটা ব্যাপার আছে যে ইউ হ্যাভ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, বাট সেটা পরে, সেটা ফার্দার যদি কেউ ক্যারিয়ার এখানে করতে চায়। বাট এখানে রিসার্চ রিলেটেড ক্যারিয়ার বা যদি এখানে আমি যদি মাস্টার্স করছি, এটার জন্য আমার ভাষা শেখা লাগেনি।
বাট আইএলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে কোনো বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু ডু দ্য আইএলস, এবং অ্যাটলিস্ট আই থিঙ্ক 6 or 6.5 থাকতে হয়, বাট দ্য মোর দ্য বেটার। ভালো একটা আইএলস স্কোর অবশ্যই অনেক হেল্প করে। জি আপু, ধন্যবাদ। আপু, পরবর্তীতে জানতে চাই যে বাংলাদেশে কি কি ক্লিনিক্যাল রিসার্চ এন্ড কনফারেন্স স্কোপ আছে আপু, এই বিষয়ে আপনার কি ধারণা? ওয়েল, যেটা আমি এর আগেও বর্ণনা করেছি, ক্লিনিক্যাল রিসার্চের স্কোপটা নিজেরই তৈরি করতে হয়। ইউ হ্যাভ টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ, ইউ হ্যাভ টু গেট ইন টাচ উইথ ইউর টিচার, প্রফেসর, এবং তাদের কাজের সাথে সংযুক্ত হওয়া, এবং নিজের যে আমাদের হসপিটালে যে একটা বড় ডেটাবেস থাকে সেটাকে ইউটিলাইজ করা, এবং শুধু নিজের শিক্ষা প্রতিষ্ঠানই না, তার বাইরেও আমরা রিচ আউট করে কোলাবোরেট করতে পারি from other research group, other teams, other organization, for example, যেটা আমি বললাম যে ডিএমসি, বিএসএমএমইউ, হার্ট ফাউন্ডেশন, এবং আরো অনেক অর্গানাইজেশন আছে, প্রাইভেট অর্গানাইজেশন আছে, এনজিও আছে, যারা কিন্তু সবসময় রিসার্চ ওয়ার্ক করছে, এবং তাদের সাথে কোলাবোরেট করে কিন্তু অনেক রিসার্চ ওয়ার্ক করা যায়। তো আই এম সরি, তোমার কোয়েশ্চেনটা কি ছিল? আপু, কোশ্চেনটা ছিল হচ্ছে বাংলাদেশে কি কি ক্লিনিক্যাল হুম। মানে রিসার্চ করার এবং কনফারেন্স স্কোপ আছে। ওকে, এন্ড রিসার্চ যদি তুমি করতে পারো উইথ দ্য রেজাল্টস, ইউ ক্যান রিয়েলি অ্যাপ্লাই টু এনি কনফারেন্স ইউ ওয়ান্ট, সেটা দেশে হোক কি বিদেশে হোক, বাট ইউ হ্যাভ টু প্রেজেন্ট দেয়ার সাম নিউ রিসার্চ রেজাল্ট, যেটা তোমার রিসার্চ থেকে তুমি পেয়েছো, অথবা একটা টিমের সাথে আমি রিসার্চ করেছি এবং সেই টিমের সম্মিলিত একটা রেজাল্ট, এবং টিম তোমাকে অ্যালাউ করবে যে তুমি সেই রেজাল্ট প্রেজেন্ট করতে পারো, অথবা তুমি হয়তো টিম রিসার্চের একটা যে রেজাল্ট গুলা ছিল, বা অথবা যে রিসার্চ প্রজেক্টটা তুমি করেছো ওই টিমের সাথে, সেখান থেকে একটা পার্ট নিয়ে তুমি অ্যানালাইসিস করলে এবং তোমার নিজের একটা রেজাল্ট তুমি শেয়ার করতে চাও, একটা হাইপোথিসিস শেয়ার করতে চাও, সেটা আমি অবশ্যই বিভিন্ন কনফারেন্সে অ্যাপ্লাই করতে পারি, দেশে অথবা বিদেশে। এবং দেশে সবসময় আমি দেখি যে অনেক কনফারেন্সের আশেপাশে। সো কিভাবে আমি কনফারেন্স গুলার ব্যাপারে জানতে পারি, এটা অবশ্যই তোমার আই থিঙ্ক, আমি যেহেতু রিসার্চ অর্গানাইজেশনে জব করতাম, তো আমি সবসময় কনফারেন্স গুলার ব্যাপারে নোটিফিকেশন পেতাম আমার ওয়ার্ক মেইলে বা আমার কলিগদের মাধ্যমে। বাট যেহেতু কেউ যদি এরকম পরিবেশের বাইরে থেকেই অ্যাটেন্ড করতে চায়, তো অবশ্যই তাকে আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। ইউ হ্যাভ টু লুক অনলাইন, জাস্ট লুক অনলাইন যে কি কি কনফারেন্স, সায়েন্টিফিক কনফারেন্স হচ্ছে বাংলাদেশে। পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক কনফারেন্স হয়, ওজিএসবি গাইনোকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কনফারেন্স হয়, মেন্টাল হেলথ এবং সাইকোলজি নিয়ে এখানে কনফারেন্স হয়। বাংলাদেশে কিন্তু অনেক কনফারেন্স হয়। ইউ হ্যাভ টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ এন্ড একটু চোখ কান খোলা রাখতে হবে, এবং ইউ হ্যাভ টু সার্চ অনলাইন। এবং এখন এই মুহূর্তে তো আরো বেশি এগুলার সার্কুলেশন হয়, বিকজ ফেসবুকে জানা যায় যে এখানে ইভেন্ট হচ্ছে, ওখানে ইভেন্ট হচ্ছে। সো you just have to make the most of your resources. অনেক ধন্যবাদ আপু। পরবর্তীতে চলে যাব আবার দর্শকদের কাছে। আপু একজন জানতে চেয়েছে যে অ্যাপ্লাই করার পরে যদি হচ্ছে ভিসা কাজের ইমিগ্রেশনের কাজে যদি আপু 1-2 মাস লেট হয়ে যায় আমাদের ইউনিভার্সিটিতে যেতে, তাহলে আপু সেক্ষেত্রে কি আমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে? আর এক্ষেত্রে কি কোনো প্রপার রিজন দেওয়া যায়? না, অ্যাডমিশন ক্যান্সেল হয় না আমাদের এখানে। অনেকেই অনেক লেটে এসেছে, তার আগ পর্যন্ত তারা অনলাইনে ক্লাস করেছে। তো এখনই কোভিড সিচুয়েশনে তো অনেকেই সময় মতো আসতে পারে না। সো ইটস ওকে, আই থিঙ্ক ইট উইল বি কনসিডার্ড। এন্ড হ্যাঁ, রিজন যদি কারো কোনো স্পেসিফিক পার্সোনাল রিজন থাকে সেটা দেখাও অনেকে লেটে জয়েন করতে পারে। সেক্ষেত্রে যদি অনলাইনে সে ক্লাস কন্টিনিউ করে তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি সে ক্লাস মিস করে, মেবি পরে যে এই মডিউল গুলো আবার নেওয়া যায়, তো সেই সুযোগ থাকেই। আমার মনে হয় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, আমি হয়তো সব ইউনিভার্সিটির পক্ষ থেকে বলতে পারবো না, কারণ আমি হয়তো কিছু ইউনিভার্সিটির নিয়ম জানি, বাট আমি এরকম কোনো ইউনিভার্সিটির ইনটাচে আসিনি যারা ক্যান্সেল করে দিবে অ্যাডমিশন। বাট ইউ হ্যাভ টু, যদি ইফ ইউ আর পেইং ফর ইউর স্টাডি, দেন ইউ হ্যাভ টু মেক দ্য পেমেন্ট। আই থিঙ্ক ওইটার উপর হয়তো অনেক কিছু ডিপেন্ড করে। যদি স্কলারশিপও কেউ পেয়ে থাকে, সেখানেও স্কলারশিপেরও কিছু ক্রাইটেরিয়া থাকে যে ইউ হ্যাভ 3 মাসের মধ্যে তোমার জয়েন করতে হবে, না হলে হয়তো তারা স্কলারশিপের ওই অ্যালাউন্স দেওয়া বন্ধ করে দিবে। সো এটাও কিন্তু স্পেসিফিক।
স্কলারশিপ ভেদে আর ইউনিভার্সিটি ভেদে এটা স্পেসিফিক। সো এটা হয়তো আমি সবকিছুর ব্যাপারে বলতে পারবো না, বাট আমার আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 1-2 মাস তো অবশ্যই অবশ্যই কনসিডার করে। জি আপু, অনেক ধন্যবাদ। আপু একটু ব্যাকে যাই, যেটা হচ্ছে আপনাকে যখন লাইফস্টাইল বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আপু, তখন আপনি বলেছিলেন যে এখানে মানে হচ্ছে নেদারল্যান্ডে যে এডুকেশন সিস্টেম কোয়ালিটি সেটা অনেক ভালো। তো আপু আপনি যেহেতু এমপিএইচ করছেন আপু ওখানে, তো বাংলাদেশে যে এমপিএইচ ডিগ্রিটা করা হয় এবং অ্যাব্রোডে যে এমপিএইচ ডিগ্রিটা করা হয় আপু, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আপনার এই ক্ষেত্রে কমেন্ট কি হবে আপু? আমার কমেন্ট হবে যে বাংলাদেশে যে এমপিএইচ গুলা অফার করা হয় অবভিয়াসলি তার দে অলসো আর ভেরি গুড ইন কোয়ালিটি। আমি হয়তো সবগুলার ব্যাপারে বলতে পারবো না, কিন্তু আমি নিজে যদি আমার আমার অনেক কলিগ আছে যারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এমপিএইচ করেছে, ব্র্যাক থেকে করেছে, তারপরে নিপসম থেকে করেছে, এনএসইউ থেকে করেছে, যেখানে যারা ক্লাস নেয় তারা খুবই স্বনামধন্য প্রফেসর, যাদের হয়তো অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আছে এবং তাদের একটা লাইফ লং ক্যারিয়ার আছে পাবলিক হেলথে। এবং বাংলাদেশে যে যদি তারা যেহেতু তারা ডিগ্রিটা নিচ্ছে, ইটস মোর লাইক নিজের দেশের হেলথ সিস্টেমের সাথে সম্পৃক্ত থেকেই কোর্সটা করা, এবং নিজের দেশের বিভিন্ন হেলথ প্রবলেম নিয়েই হয়তো ওইটা আলোচনা বেশি হয়, এবং নিজের দেশের থিসিস করার সময় আমার মনে হয় যে খুবই বেনিফিশিয়াল যদি কেউ বাংলাদেশে থেকেই মাস্টার্সটা করে, বা বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলাতে মাস্টার্স অফার করে সেগুলাতে তারা ইনভলভ হয়। তো অবশ্যই এভরিথিং হ্যাজ ইটস পার্কস। তো বাংলাদেশের কিছু কিছু ইউনিভার্সিটিতে যেই মাস্টার্স অফ পাবলিক হেলথ অফার করা হয়, আমি নিজে অবশ্যই বলবো যে দে আর ভেরি গুড, এবং কেউ যদি সেখানে সুযোগ পায় অবশ্যই তার প্রসিড করা উচিত, এবং দে উইল বি ভেরি মাচ লাইক বেনিফিটেড। আর বাইরের দেশের যে মাস্টার্স গুলো সেগুলো কিভাবে ডিফারেন্ট, আমার মনে হয় যে ডিফারেন্সটা হচ্ছে কয়েকটা জায়গায়। যেমন আমার জন্য এটা এক্সাইটিং লাগে যে আমি একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবো, যেটা অবশ্য আমাদের দেশে যে মাস্টার্স আছে ওখানেও পাওয়া সম্ভব, কারণ ওখানে অনেক সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসে, বাট ইজ জাস্ট মোর অফ এন ইন্টারন্যাশনাল এক্সপোজার, যেটা আমি এর আগে বলেছি যে আমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমার এটা আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে, যে আমি একটা ইন্টারন্যাশনাল পরিবেশে যাব, সেখানে আই রিয়েলি হ্যাভ টু চ্যালেঞ্জ মাইসেলফ, আই হ্যাভ টু মেক মাই কমিউনিকেশন স্কিল বেটার, আই হ্যাভ টু বি মোর ওয়ার্ক অন মাই সোশ্যাল স্কিল, আমার নিজের কাজ সব করতে হবে, আমি নিজে আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আমি মানে সবকিছু আমি একটা লাইফ লিড করতে পারবো for the course for the time being, and at the same time to get more of an international exposure from all the colleagues and the teachers, যে অন্যদের দেশের হেলথ সিস্টেম নিয়ে আমি পরিচিত হচ্ছি, তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড আপ হচ্ছে, জাস্ট মোর অফ এন ইন্টারন্যাশনাল এক্সপোজার। সেই এক্সপোজারটা হয়তো আরেকটু বেশি এখানে ইন্টেন্স, সেই জন্যই আমি হচ্ছে বলবো যে এই ডিফারেন্সটা আছে। কিন্তু অ্যাজ ইন টার্মস অফ কোয়ালিটি আই থিঙ্ক নেদারল্যান্ডস অবভিয়াসলি, বাংলাদেশে তো হয়তো বা যেমন ওদের এডুকেশন, এই ইউকে ইউরোপিয়ান এডুকেশন গুলা তো আরো অনেক ওল্ড, আরো অনেক বছর থেকে এগুলা হয়ে আসছে, এবং এখান থেকে সো এই এই জিনিসটা হয়তো অনেক লং টাইম ধরে তারা ওয়ার্ক করেছে তাদের এডুকেশন সিস্টেমের উপর, এবং মোর স্টাবলিশড। এন্ড বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম এবং বাংলাদেশের যেই ইউনিভার্সিটি গুলা বিভিন্ন কোর্স অফার করে, আমি মনে করি যে কিছু কিছু কোর্স আমি জানি যে দে আর অফ রিয়েলি গুড কোয়ালিটি। সো you really, if you get chance in any university জাস্ট গো ফর ইট, এবং যে কোনো ইউনিভার্সিটি থেকেই কিন্তু ইউ ক্যান রিয়েলি মেক দ্য মোস্ট আউট অফ ইট। আমি হয়তো এখানে সুযোগ পেয়েছি বলে এসেছি, বাট এর মানে এই না যে অন্য আরেকটা ইউনিভার্সিটির কোয়ালিটি এখান থেকে বেটার বা কম, এগুলা নিয়ে আমি অনেক বেশি কমপ্লেক্সিটিতে ভুগছি, নট নট লাইক দ্যাট, বা এখানের এডুকেশন সিস্টেমের কোয়ালিটি অন্যগুলা থেকে বেটার তা না, বাট কোয়ালিটির দিক থেকে নেদারল্যান্ডের ইউনিভার্সিটি ভালো, অবশ্যই এটা আমাকে কেন, ওয়াই উড আই মেক দ্য জার্নি, আমি অবশ্যই এই জিনিসটা জেনে বা এখান থেকে ইন্সপায়ার্ড হয়েছি। বাট বাংলাদেশেও যদি কেউ এমপিএইচ করে, ইটস অলসো অফ গ্রেট কোয়ালিটি, সো ডোন্ট বি ইন দোজ কাইন্ড অফ কমপ্লেক্সিটি, বিকজ আমার নিজের এক্সপিরিয়েন্স আমি তখনই কিন্তু বেটার করতে পারবো যখন আমি আমার যে কোর্স গুলো ওগুলো মনোযোগ দিয়ে করছি, আমি ইনভলভ হচ্ছি আরো অনেক কাজে, এবং আই ক্যান রিয়েলি মেক দ্য মোস্ট আউট অফ এনিথিং। সো
it doesn't matter. ধন্যবাদ আপু। আপু পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে পাবলিক হেলথ কিন্তু রিসার্চ করার জন্য অনেক বড় একটা সাইট আরকি। মানে পাবলিক হেলথে কিন্তু প্রচুর রিসার্চ হয়। কিন্তু আপু পাবলিক হেলথ ছাড়াও আদার কি ক্লিনিক্যাল সাইট আছে যেখানে আমরা যে বিষয় নিয়ে আমরা রিসার্চ করতে পারি? আমার মনে হয় যে রিসার্চ করার যেকোনো টপিকে যেকোনো সাবজেক্টে পসিবল। লাইক মেডিকেল কলেজে যদি আমরা ফর এক্সাম্পল মেডিকেল কলেজে যদি আমরা বলি যে যে সাবজেক্ট গুলো আছে আমাদের একদম ফার্স্ট থেকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, তারপরে ক্লিনিক্যালে যে সার্জারি, মেডিসিন এন্ড গাইনোকোলজি, প্রত্যেকটা টপিকেই রিসার্চ করা পসিবল। মানে ইট ডাজন্ট হ্যাভ এনি বাউন্ডারি টু বি অনেস্ট। এবং শুধু শুধু মেডিকেল এন্ড হেলথ রিলেটেড না, আমি এনভায়রনমেন্ট এবং বায়োলজি, তারপর আরো অনেক কিছু নিয়ে আমি রিসার্চ করতে পারি। যে কোনো সাবজেক্টের বেসিস আমার মনে হয় যে কোনো নলেজ প্রোডাকশন। রিসার্চ কি আসলে? রিসার্চ ইজ হাউ ইউ প্রডিউস নলেজ, how you how you generate knowledge, and knowledge has to be evidence based. So research কিন্তু just how you know produce evidence, এবং সেটার বেসিসেই কিন্তু নলেজ গুলো প্রডিউস হয় এবং তারপরে আমাদের টেক্সটে চলে যায়, সেই জিনিসগুলা আমাদের কারিকুলামে অ্যাড হয়। সো একাডেমিক research is a very part and parcel of academic world. So যে কোনো টিচিং প্রফেশন, যে কোনো নলেজ বা যে কোনো সাবজেক্ট এই রিসার্চ থাকবেই। সো ক্লিনিক্যাল, মেডিকেল কলেজ যদি আমি স্পেসিফিক্যালি বলি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে প্লাস ক্লিনিক্যাল, সব ব্যাপারে রিসার্চ হওয়া পসিবল। জি আপু, অনেক ধন্যবাদ। আপু পরবর্তীতে যেটা আপনার কাছে জানতে চাইবো যে এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, কোভিড-19 প্যান্ডেমিক চলছে, তো আপু এখন কিন্তু বেশ আমরা বুঝতে পারছি যে পাবলিক হেলথের ইম্পর্টেন্স কতটা বেশি। যেহেতু আমাদের দেশে কিন্তু সবসময় ক্লিনিক্যাল সাইডটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু পাবলিক হেলথ যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন এসে বুঝতে পারছি যখন আমরা প্যান্ডেমিকটা ফেস করছি। তো আপু এখন থেকে 5 থেকে 10 বছর পরে কিন্তু আপু এই পাবলিক হেলথ অপরচুনিটিটা অনেক বেশি বাড়বে, মানুষের রিসার্চ করার আগ্রহ অনেক বেশি বাড়বে। তো আপু এক্ষেত্রে আপনি কি মনে করেন? ওয়েল, আমার মনে হয় যে পাবলিক হেলথ সবসময় ছিল এবং আছে এবং থাকবে। হয়তো আমরা অতটা ডিরেক্টলি কানেক্টেড ছিলাম না বা অত ওয়েল ইনফর্মড না, এই জন্য আমরা জানি না। যেমন সবকিছুতে কিন্তু পাবলিক হেলথ আছে। পাবলিক হেলথ ইজ লাইক ক্লিনিক্যাল মেডিসিন, যেমন 101 পেশেন্টের সাথে আমার ডিলিংস, আর পাবলিক হেলথ ইজ মোর লাইক আমরা একটা ব্রডার স্পেকট্রামে একটা পপুলেশনকে নিয়ে চিন্তা করি এবং কিভাবে প্রিভেন্ট করা যায় ডিজিজটা যেন নাই ঘটে কখনো, এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি। তো অবশ্যই আমরা এখন এই মুহূর্তে তো এটা খুবই রিলেভেন্ট, ইটস কমপ্লিটলি লাইক ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ, এই কোভিড এর মধ্যে যে পাবলিক হেলথটা আসলে আমাদের লাইফের সাথে কিভাবে সংযুক্ত, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেপেই আসলে পাবলিক হেলথের সাথে আমরা কম বেশি জড়িত, কিন্তু আমরা আসলে ওইটা হয়তো বা ওইভাবে দেখি না। যেমন ফর এক্সাম্পল যে আমরা কেন আসলে সিট বেল্ট ইউজ করি, এটাও কিন্তু একটা পাবলিক হেলথ ইন্টারভেনশন থেকেই পরে, যে এটা লর সাথে সংযুক্ত হয়েছে যে ইউ হ্যাভ টু ওয়্যার আ সিট বেল্ট টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট। কেন কোনো সিগারেট নিয়ে কোনো অ্যাড অ্যাড বা কোনো মানে কমার্শিয়াল হওয়া পারমিশন নাই, কারণ এটাও কিন্তু একটা পাবলিক হেলথ ইন্টারভেনশন। যে এটা যে স্মোকিং যে একটা খুবই ইনজুরিয়াস হেলথের জন্য, এইটা এই জন্য কিন্তু এটা পরে গভর্নমেন্ট এবং বিভিন্ন লর এর সাথে সংযুক্ত হয়ে পরে এটা মানে লিগালি বন্ধ করা হয়েছে, যেটা নিয়ে কোনো কমার্শিয়াল হবে না, কোনো অ্যাড হবে না। সো এবং এটার একটা প্যাকেটেও কিন্তু আমাদের একটা সচেতনতামূলক একটা দেওয়া থাকে, একটা মেসেজ দেওয়া থাকে। সো এইটাও কিন্তু একটা পাবলিক হেলথ ইন্টারভেনশন। আমাদের যেমন এখন আমরা মাস্ক পরতে বাধ্য, এই মাস্ক পরার যে এই রেগুলেশনটা, এটাও কিন্তু একটা পাবলিক হেলথ যাও না, ইন্টারভেনশন। সো রাখো আমরা না, একটু পরেই মেসেজ আসা শুরু করবে, কাজ শুরু হয়ে যাবে। যাও না একটু। সো আই থিংক যে আসসালামু পাবলিক হেলথ আলাইকুম। ইন্টারভেনশন। একটু ভিডিও আপু একটু ইন্টারাপ্ট করি যে একটু ভিডিওটা এবং মাইকটা সবাই একটু মিউট করবেন প্লিজ। জি আপু কন্টিনিউ করেন।
এটাই আরকি। আমি যেটা বললাম যে আমাদের এখন যে মাস্ক আমরা পড়ি এটাও কিন্তু একটা পাবলিক হেলথ ইন্টারভেনশন। সো আমরা হয়তো ওইভাবে লোকেট করতে পারি না যে এইটা পাবলিক হেলথ ইন্টারভেনশন, ওইটা পাবলিক। বাট আমাদের লাইফ সিভিলাইজেশন থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় কিন্তু পাবলিক হেলথ ইন্টারভেনশন এর মাধ্যমেই আরো হেলথটা ইন আ ব্রডার স্পেকট্রাম আমরা আরো বেটার হেলথ এখন আহ, মানে বেটার হেলথ অ্যাচিভড হয়েছে এবং আরো আরো একটা আরো যেন বেটার হেলথ হয় ওইভাবে আর কি অনেক ব্রডার স্পেকট্রামে জিনিসটা চিন্তা করা ইটস আ ভেরি ভেরি ব্রড অনেক ভ্যাস্ট একটা ফিল্ড। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন আপু, ইনশাল্লাহ সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং দর্শকরা আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি এত সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেন করেছেন তার জন্য। থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাংক ইউ, আর দর্শকদেরও অনেক ধন্যবাদ। আই হোপ যে আমি কিছু এক্সপ্লেন করতে পেরেছি। আম, যদি কারো আরো কোনো ইনফরমেশন দরকার হয় তো আমাকে তারা অবশ্যই মেসেজ করতে পারে এবং আমি আমার মেল আইডিটাও শেয়ার করতে পারি। সো কারো যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে কোনো বিষয়ে দে ক্যান রিচ আউট টু মি। আমি খুবই খুশি হব যদি আমার কোনো নলেজ বা এক্সপিরিয়েন্স আমি কারোর সাথে শেয়ার করে তাদেরকে উপকার করতে পারি। কারণ আমার মনে হয় যে আমারও ক্যারিয়ারের প্রথমে আমি অনেক কনফিউজ ছিলাম এবং অন্যদের হেল্প ছাড়া আমি আসলে কিছুই করতে পারতাম না। তো আমি নিজেও খুবই খুশি হব যদি কারো উপকারে আহ, আসে আমার ইনফরমেশন গুলা। জি আপু, অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ ধরে আমাদের সেশনটি উপভোগ করেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আপুর সাথে আবার কানেক্ট হতে পারবো, আপুর এক্সপিরিয়েন্স জানবো এবং আরো অনেক কিছু জানবো আপুর কাছ থেকে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাকেও অনেক অনেক অভিনন্দন এবং দোয়া রইলো যাতে আপনি ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আসসালাম।